আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। প্রিয় উপস্থিতি, আজকের হালাকায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আম্মাউল হক। আমাদের আজকের হালাকার যে আলোচনার বিষয়বস্তু সেটা আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে এবং আমাদের উপমহাদেশ ও দেশীয় শিক্ষা ব্যবস্থার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং একজন মুসলমান হিসেবে আমাদেরকে আমাদের অতীত জানার ক্ষেত্রে সহায়তা করতেই আমাদের আজকের আলোচনা। তো আমরা আজকের যে আলোচনা করব সেটা শিরোনাম হচ্ছে, আমরা দেখেছি অলরেডি, সেটা হচ্ছে মানে উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা। তো এখানে উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা বলতে আমরা এখান থেকে মানে মুসলিম পিরিয়ডের আগে থেকে আমরা আলোচনাটা আমাদের এগিয়ে নিয়ে যাব। তো এইখানে কয়েকটা স্টেপ ছিল আমাদের উপমহাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে। তো আর্যদের সময়কার শিক্ষা ব্যবস্থা, বা তারা পরবর্তী সময়ে মুঘল যুগের শিক্ষা ব্যবস্থা, বা সুলতানি আমলে যে শিক্ষা ব্যবস্থাগুলো হয়েছিল, এর পরবর্তীতে উপনিবেশিক যুগের যে শিক্ষা ব্যবস্থা, এই কয়েকটা আলোচনাকে কেন্দ্র করে আমাদের আলোচনা এগিয়ে যাবে। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে, তো প্রথম কথা হচ্ছে ভারতের মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটা কিভাবে এখানে এসেছে বা নানানভাবে কিভাবে সেটা পট পরিবর্তন হয়েছে। তো এটা মূলত বিভিন্ন সময়ে মুসলিম রাজা বাদশাহ এবং মুসলিম সম্রাটরা এই অঞ্চলগুলো জয় করেছিলেন। তো তারা বিভিন্ন সময়ে জয় করেছিলেন, সেই সাথে আরব বণিকরা বা আরব ব্যবসায়ীরা এখানে দিন প্রচার করতে বা ইসলাম প্রচার করতে এসেছিলেন। তো তাদের কারণে নানাভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার পট পরিবর্তন হয়, নানানভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা বিবর্তিত হয়। তো এখানে আরবরা প্রথমে এসেছিলেন ব্যবসা করার জন্য, বাণিজ্যের উদ্দেশ্যে এসেছিলেন। তো তারা উপমহাদেশের বিভিন্ন স্থানে তারা বসতি স্থাপন করেন, সেখানে তারা বসবাস করা শুরু করেন, স্থানীয় নারীদের সাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এক পর্যায়ে তারা এই দেশগুলোতে স্থায়ী হয়ে যান। তো তাদের দাওয়াতের ফলে আশেপাশের অনেক আর্য হিন্দুরা বা আরো যারা অন্যান্য ধর্মাবলম্বী ছিল তাদের মধ্যে কেউ কেউ ঈমান আনা শুরু করে এবং তারা মুসলমানও হয়ে যায়। তো এখানে উপমহাদেশ বিজয়ী খলিফাদের মধ্যে কাকে প্রথম বিজেতা হিসেবে বিবেচনা করা হয়, তিনি হচ্ছেন ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, যিনি হচ্ছে 705 থেকে 715 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন করেছিলেন। তো তিনি উপমহাদেশ বিজয়ী প্রথম খলিফা হিসেবে বিবেচিত হন। তিনি 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমকে উপমহাদেশের সিন্ধু জয় করার জন্য পাঠান। তো তিনি জয় করার পরে এখানে মুসলিম শাসন আমল এবং মুসলিম শিক্ষা ব্যবস্থার একটা বিকাশ বা একটা ধারা এখানে শুরু হতে থাকে। তো মাহমুদ গজনবী, আবার পরবর্তীতে মাহমুদ গজনবী 999 সালে, যিনি আফগান শাসক ছিলেন, তো তিনি 999 সাল থেকে 1066 সাল পর্যন্ত অনেকবার তিনি ভারতবর্ষে আক্রমণ করেন। তো এই সময় তিনি যতবার আক্রমণ করেছিলেন ততবার তিনি যখনই কিছু এলাকা দখল করেছিলেন বা যখনই তিনি হচ্ছে কোনো একটা এলাকার উপরে নিজের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, তো সেখানে তিনি ইসলামী শিক্ষার প্রচার প্রসার ঘটিয়েছিলেন। তো তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান তার আমলে ভারতীয় উপমহাদেশে গড়ে তোলেন। তো পরবর্তীতে আবার সুলতান মাহমুদ ঘুরির সেনাপতিত্বে যখন এখানে আক্রমণ করা হয় বা ভারতীয় উপমহাদেশের জয়যাত্রা বা মুসলমানদের বিজয় গাথা যখন মোহাম্মদ ঘুরির হাত দিয়ে চলে, তো তারাও বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছিলেন। তো এখান থেকে একটা আঁচ করা যায় যে মুসলিম শিক্ষা ব্যবস্থা ভারতীয় উপমহাদেশে মূলত মুসলিম আরব শাসক ও আফগান শাসকদের হাত ধরেই শুরু হয়েছিল, যারা এখানে নানান সময় বিভিন্ন এলাকা দখল করেছিলেন এবং সেখানকার মুসলমানদেরকে দিন শেখানোর ক্ষেত্রে তারা কনসার্ন ছিলেন। এই জন্য তারা বিভিন্ন মাদ্রাসা এবং শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার নানান উপায় ও পদ্ধতি তারা এখানে তৈরি করার চেষ্টা করেন। তো সেটাতে আমরা হচ্ছে আজকের পুরো আলোচনার মধ্যে আমরা এখানে পুরোটা বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের হয়তো অনেক সময়ের প্রয়োজন হবে, তাই আমরা সেদিকে না গিয়ে শুধুমাত্র কিছু সংক্ষিপ্ত প্রত্যেকটা জিনিসের মৌলিক কিছু ধারণা এবং বর্ণনা, ঐতিহাসিক বর্ণনা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথম কথা হচ্ছে, ভারতের শিক্ষা ব্যবস্থাগুলো অনেক সমৃদ্ধশালী ছিল। এখানে বিভিন্ন জায়গা থেকে নানান বুদ্ধিজীবী এবং জ্ঞানী ও পণ্ডিতরা এখানে আগমন করেছিলেন। তো উপমহাদেশের কিছু অঞ্চলে মানে মুসলমানদের শাসন ব্যবস্থার আগে যখন আর্যরা এখানে শাসন করত, যখন আর্য সংস্কৃতির প্রাধান্য ছিল, তখন কয়েকটা কেন্দ্রকে বিশেষভাবে শিক্ষার জন্য মৌলিক হিসেবে বিবেচনা করা হতো। এর মধ্যে কয়েকটা কেন্দ্রের মধ্যে কিছু ছিল হচ্ছে বারাণসী,
নালন্দা, এসবগুলো প্রধান আর্য সংস্কৃতির কেন্দ্র এবং আর্য শিক্ষার কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। তো প্রথমে আসে বারাণসীর কথা। তবে একটা পর্যায়ে এসে আধুনিক যুগে এসে এই শিক্ষা ব্যবস্থার ধারাগুলো বা মধ্যযুগে এসে বা উপনিবেশিক যুগে এসে এই শিক্ষা ব্যবস্থার ধারাগুলো অনেকটা গুরুত্ব হারিয়ে ফেলে। গুরুত্ব হেরে যাওয়ার কয়েকটা কারণ ছিল। কারণ প্রধানত ধারা ছিল মৌলিকভাবে দুইটা, একটা হচ্ছে হিন্দুদের ধারা বা হিন্দু শিক্ষা বা পাঠশালা বা আর্য সংস্কৃতির ধারা, আর একটা ছিল মুসলমানদের শিক্ষা ব্যবস্থার ধারা। তো কিন্তু মুসলমানরা নিজেদের শিক্ষা ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। নানানভাবে তারা নানান পট পরিবর্তন বা নানান ঘটনা উপঘটনা ইত্যাদির মাধ্যমে তারা নিজেদের শিক্ষা ব্যবস্থা শাসনতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। কিন্তু হিন্দুদের মধ্যে যে ব্যাপারটা ছিল, তারা হচ্ছে উপনিবেশিক আমলে ইংরেজদের আদলে নিজেকে পরিবর্তন করতে শুরু করে এবং ইংরেজ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তারা প্রাণপণ হয়ে ওঠে। তারা নিজেদের শিক্ষা ব্যবস্থার গুরুত্ব নিজেদের থেকে নিজেরা দূরে সরিয়ে দেয়, যার ফলে একটা পর্যায়ে গিয়ে শিক্ষা ব্যবস্থার জাস্ট দুইটা ধারা তৈরি হয়ে যায়। একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা মুসলিম শিক্ষা ব্যবস্থার একটা ধারা, আর একটা হচ্ছে উপনিবেশিক শিক্ষার ধারা বা ইংরেজি শিক্ষা ধারা, যেখানে আর কি থাকে না, হিন্দুদের পাঠশালা বা হিন্দুদের মঠ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থার ধারাটা ছিল, যেখানে আর্য সংস্কৃতির প্রাধান্য ছিল, সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, তো ওইখানে আমরা যাবো একটু পরে। তো প্রথমে আমরা বারাণসীতে আসি। বারাণসী হচ্ছে বুদ্ধের সময়ের আমলের, বুদ্ধের সময়কারে একটা শিক্ষার একটা কেন্দ্র ছিল আর্য সংস্কৃতির। তো বারাণসীকে ঐতিহাসিকভাবে শিক্ষা এবং সংস্কৃতিতে সমৃদ্ধশালী এলাকা হিসেবে গণ্য করা হতো। কারণ সেই বারাণসীতে যারা পড়াতো, যে সমস্ত গুরুরা ছিল বা যে সমস্ত পণ্ডিতরা ছিল, তারা তাদের দক্ষতা এবং জ্ঞানের কারণে পুরো ভারতীয় উপমহাদেশে প্রসিদ্ধ হয়ে উঠেছিলেন। তো উপমহাদেশের অন্যান্য আর্য সংস্কৃতির অনেক প্রতিষ্ঠানের মধ্যে বারাণসীর একটা আলাদা স্বাতন্ত্র্য ছিল। কারণ এটা এই বারাণসীর জায়গাটা থেকে বুদ্ধ ধর্ম প্রচার শুরু করেছিলেন বলে ধারণা করা হয়। যেহেতু বুদ্ধ এই জায়গা থেকে ধর্ম প্রচার শুরু করেছিলেন, তাই বারাণসীর একটা আলাদা গুরুত্ব সবার মধ্যে সমানভাবে ছিল সে সময়ে। আচ্ছা, বারাণসীর পর আরেকটা এলাকা ছিল যেটা বলা যায় তক্ষশিলা। তো তক্ষশিলা আধুনিক পাকিস্তানে অবস্থিত। তো এটা তখনকার দিনে শিক্ষা সংস্কৃতির একটা কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হতো মুসলমান শাসনদের আগে। তো এই তক্ষশিলাতে উপমহাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ছিল বলে মনে করা হয়। তো ভারতীয় পণ্ডিতদের মতে রামায়ণে, অর্থাৎ হিন্দুদের যে পবিত্র গ্রন্থ বা রামায়ণে তক্ষশিলা তার পুত্র তক্ষের নামে একটা উপনিবেশ স্থাপন করেছিলেন। তো সেই তক্ষশিলাটা ব্রাহ্মণ্য শিক্ষার জন্য খুব কি ছিল, প্রসিদ্ধ ছিল এবং ব্রাহ্মণ্য শিক্ষা এখানে খুব ভালোভাবে প্রাধান্য পেত। তো তক্ষশিলা থেকে হাজার হাজার হিন্দু শিক্ষার্থী পড়াশোনা করত এবং তক্ষশিলা হয়ে উঠেছিল প্রাচীন ভারতের শিক্ষার একটা প্রধান নগরী হয়ে উঠেছিল। তো তক্ষশিলায় শুধুমাত্র যে পড়ানো হতো তা না, তো অনেকেই স্টুডেন্টরা তক্ষশিলায় আসতো এই কারণে যে তক্ষশিলার মধ্যে পড়াশোনার পাশাপাশি আরো অন্যান্য শারীরিক কসরত বলা হতো বা বলা যায় আবাসিক ব্যবস্থাপনা ছিল, খাবার ব্যবস্থাপনা ছিল ইত্যাদির কারণেও তক্ষশিলাতে শিক্ষক ছাত্রছাত্রীদের খুব ভিড় লেগেই থাকতো সবসময়। তো কৌটিল্য, পাণিনি এবং চন্দ্রগুপ্ত মৌর্য, যাদের কথা ইতিহাসে পাওয়া যায়, শিক্ষাবিদ হিসেবে যারা পরিচিত ছিল বলে মনে করা হয়, তারা সবাই কিন্তু তক্ষশিলাতে পড়াতো, তারা তক্ষশিলাতে অধ্যয়ন করাতো। তো তাদের কারণে অনেকেই এই তক্ষশিলায় পাড়ি জমাতো পড়াশোনার জন্য। আর তাছাড়া তক্ষশিলা ভৌগোলিকভাবেও আক্রমণকারীদেরকে দৃষ্টি আকর্ষণ করতো, কারণ এখানকার ভৌগোলিক অবস্থান, এখানকার মাটির উর্বরতা বা এখানকার সবকিছু বসবাসের জন্য বা একটা নগরী স্থাপনের জন্য উপযুক্ত ছিল। তো এই কারণে তক্ষশিলাকে অনেক রাজনৈতিক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছিল, যার প্রভাব শিক্ষা ব্যবস্থার উপরেও পড়েছিল। তারপরে তাছাড়া তক্ষশিলার মধ্যে বা অবকাঠামোগত কিছু পরিবর্তন করে রাস্তাঘাট নির্মাণ করা হয়, বড় বড় ভবন নির্মাণ করা হয়, যার কারণে এখানে কিছু ইতিবাচক প্রভাবও পড়ে। তো ফলে যারা পারস্য থেকে আক্রমণ করতে এসেছিল, তো তারা হাজারো প্রচেষ্টা সত্ত্বেও বা তারা এই জায়গার মধ্যে নানান আক্রমণ হওয়া করা সত্ত্বেও তারা এখানকার যে শিক্ষাভিত্তিক যে সংস্কৃতি বা শিক্ষাভিত্তিক যে অবদান, সেটাকে তারা বজায় রাখার চেষ্টা করেছিল। তার উপরে ফার্সি ভাষার প্রভাব তক্ষশিলার ব্রাহ্মী ভাষার উপরে প্রভাব বিস্তার করেছিল, যার কারণে ব্রাহ্মী ভাষাটা এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। তো পরবর্তীতে তক্ষশিলার বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রিসিয়ান ভাষার একটা প্রাধান্য বা গ্রিসিয়ান ভাষায় শিক্ষা দেওয়ার একটা ধারা শুরু হয়ে যায়। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে নালন্দা। নালন্দা ছিল গুপ্ত যুগে 7ম শতাব্দীতে ভারতের একটা প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ ধর্মকে প্রধান হিসেবে বিবেচনা করা হতো এবং অনেক ছাত্র সেই সময়কালে মহাযান মানে বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ মহাযান অধ্যয়ন করার জন্য অনেক ছাত্র সেই সময় নালন্দায় ভর্তি হয়েছিল। তাছাড়া
নালন্দায় ছাত্রদেরকে বিনামূল্যে পড়ানো হতো। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য কর্মচারী কর্মকর্তা ছিল, তো যারা হচ্ছে সেখানে কি দিত, সেবা দিত। তো পরবর্তীতে কিন্তু আবার এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রভাবও আস্তে আস্তে কি হয়ে যায়, ক্ষয় হতে শুরু করে, এক পর্যায়ে তারাও গুরুত্ব হারায়। তো পরবর্তীতে উপমহাদেশে কিন্তু মুঘল যুগকে এই যুগের স্বর্ণযুগ বলা যেতে পারে, কারণ এই যুগে উপমহাদেশের শিক্ষানবিশগণ গণিত, দর্শন, জ্যোতির্বিদ্যা, ভাষাবিজ্ঞান এবং জ্যামিতিতে ব্যাপক উন্নতি লাভ করেছিল, অর্থাৎ মুঘল যুগে। কিন্তু 1857 সালে মুঘল শাসক বাহাদুর শাহ জাফরের পতন হলে ভারতে মুঘল রাজত্বের অবসান ঘটে। তো এখন ভারতের যে স্বর্ণযুগ ছিল মুঘলদের, এর মধ্যে আওরঙ্গজেব আলমগীরের যে যুগ, সেই যুগটাকে সবচেয়ে স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়। তো মারাঠারা যখন আওরঙ্গজেবের সময়ে বা আওরঙ্গজেবের শাসনের পরের সময়ে মারাঠারা যখন একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হয়, তখন জাট এবং শিখরাও কি করে, সামরিক শক্তি অর্জন করতে শুরু করেছিল। তো মারাঠারাও চেয়েছিল এই দেশের মধ্যে তাদের শাসন প্রতিষ্ঠা করার জন্য, তো তারাও রাষ্ট্রীয় শিল্প শিখতে শুরু করেছিল। তো কিন্তু তাদের সমগ্র প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। তো শিবাজি রাওয়ের পিতা শামজিও তাদের মধ্যে একজন ছিল যে শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল। তো ধীরে ধীরে কিন্তু এক পর্যায়ে সেটা আর টিকে থাকেনি। পাঞ্জাব এবং মুঘল, পাঞ্জাব, বাংলা, তারপরে অন্যান্য জায়গাগুলোতে মুঘল সম্রাটদের এক সময় তারাও দুর্বল হতে শুরু করে। তো উপমহাদেশের ছোট ছোট রাজ্যগুলো তুলনামূলকভাবে বড় বড় রাজ্যগুলোর সাথে সংযুক্ত হওয়া শুরু করে। তো এই রাজাগুলো কিন্তু আবার মানে অন্য বড় রাজ্যের সাথে যুদ্ধ করার মতো সামরিকভাবে শক্তিশালী ছিল না, কিন্তু তারা চেয়েছিল নিজেদের শাসন বজায় রাখতে। এই কারণে তারা নিজেদের রাজ্য বজায় রাখার জন্য তারা ব্রিটিশদের সাহায্য চাওয়া শুরু করে, যার ফলে এখানে ব্রিটিশদের আগমনের পথটা সুগম হয়। তো বারাণসী, তক্ষশিলা এবং নালন্দার পর ভারতীয় উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা এবং ভারত নিয়ে যে কয়েকজন পণ্ডিত বা যে কয়েকজন শাস্ত্রীয় ব্যক্তি গবেষণা করেছেন, এর মধ্যে আল বিরুনির নাম উল্লেখযোগ্য। আল বিরুনির পুরো নাম হচ্ছে আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল খারিজামি আল বিরুনি। আল বিরুনি কোথায় জন্মগ্রহণ করেছেন এবং কখন জন্মগ্রহণ করেছেন ও মৃত্যুবরণ করেছেন, এ নিয়ে ইতিহাসে তেমন কোনো বিস্তারিত বর্ণনা পাওয়া যায় না। তবে কোনো ইতিহাসবিদের মতে তিনি 973 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1048 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তো আল বিরুনি ভারত নিয়ে গবেষণা করেছেন, যার গবেষণার ফসলটা আমরা দেখতে পাই তার ভারত তত্ত্ব তাহকিক মালিল হিন্দ কিতাবের মধ্যে। তিনি কিতাবুল হিন্দ নামে আরেকটা কিতাব রচনা করেছিলেন এবং আল মাসুদি নামে আরেকটা শাস্ত্রীয় কিতাব তিনি রচনা করেছিলেন। ভারত তত্ত্বের মধ্যে বা তাহকিক মালিল হিন্দের মধ্যে তিনি দেখান যে ভারতীয় উপমহাদেশে হিন্দুদের, আর্যদের সংস্কৃতি এবং ভারতীয়দের ব্রহ্মতত্ত্ব, এইসব বিষয়ে তিনি ভারত তত্ত্বের মধ্যে বিস্তারিত উল্লেখ করেন। এছাড়াও তিনি কিতাবুল হিন্দের মধ্যে আরবি ভাষায় সাংখ্য এবং পতঞ্জলি অনুবাদ করে বিশ্বের কাছে তিনি সংস্কৃত ভাষাকে পরিচিত করেন। তিনি নিজেও সংস্কৃত ভাষা শিখেছিলেন। তিনি প্রথম আরব জ্ঞানী পণ্ডিত বা আরব শাস্ত্রজ্ঞ ব্যক্তি যিনি সংস্কৃতি অধ্যয়ন করেছিলেন। তো তিনি কিতাবুল হিন্দ এবং তাহকিক মালিল হিন্দের মধ্যে দেখান যে হিন্দুদের যে পূজা অর্চনা বা হিন্দুদের যে রিলিজিয়াস থিওরিগুলো আছে বা তাদের যে ধর্মীয় তত্ত্বাবলীগুলো আছে, এগুলো মন গড়া, ভুয়া এবং নানানভাবে রিফর্ম হওয়া কিছু তত্ত্ব, এটা তিনি কিতাবুল হিন্দ এবং তাহকিক মালিল হিন্দের মধ্যে বিস্তারিত উল্লেখ করেন। তো এছাড়াও তিনি আরেকটা কিতাব রচনা করেন প্রায় 1000 পৃষ্ঠার, যেখানে তিনি গণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা এসব নিয়ে রচনা করেছিলেন। সেই কিতাবের নাম হচ্ছে কি আল মাসুদি, কানুন আল মাসুদি নামে ওই কিতাবটা পরিচিত। আচ্ছা, এবার আমরা আসবো যে আমরা আরো কিছু পিরিয়ড পার হয়ে একেবারে দিল্লি সালতানাতের শিক্ষা ব্যবস্থায় চলে আসি। দিল্লি যখন সালতানাত প্রতিষ্ঠা হয় বা দিল্লির যে সুলতানি আমল ছিল, সেই সুলতানি আমলে উপমহাদেশের উচ্চশিক্ষা বা উপমহাদেশ শিক্ষা ব্যবস্থার ধরনটা কেমন ছিল? সাধারণত উপমহাদেশের যে কয়েকটা আর্য সংস্কৃতি বা বুদ্ধ সময়কার শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমরা বলেছি, নালন্দা, বারাণসী, তক্ষশিলা, কাতিওয়ার, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো যুগের সাথে সাথে অনেকটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। তো তারপরে মুসলমান মুসলিম শাসকদের শাসনের প্রভাবে উপমহাদেশে ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার প্রসার এবং প্রভাব বিস্তার করে ইসলামী শিক্ষা এই জায়গাগুলোতে। তো মধ্যযুগের মধ্যে দিল্লি সালতানাত প্রতিষ্ঠিত হওয়ার পর উপমহাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু হয়। তো ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রধানতম দুটি ধারা, যেটা তখনও বিরাজমান ছিল এবং এখন অবশ্য কিছুটা সমন্বিত রূপ দেওয়া হয়েছে,
তবে প্রাথমিকভাবে যে দুটি ধারা বিদ্যমান ছিল, একটা হচ্ছে মাকুলাতি ধারা আর হচ্ছে মানকুলাতি ধারা। তো মানকুলাত বলতে সাধারণত ঐতিহ্যগত বা কোরআন, হাদিস, ফিক এগুলোকে বোঝানো হয়। আর মানকুলাতি ধারা বলতে বোঝানো হয়, মানে মাকুলাতি ধারা বলতে বোঝানো হয় অন্যান্য দর্শন, যুক্তিবিদ্যা, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, গণিত, যুক্তিবিদ্যা এইসবগুলোকে কি বলা হয়? মাকুলাত বলা হয়ে থাকে। তো মাকুলাত এবং মানকুলাত দুটি ধারায় প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে এই দুইটা ধারার মধ্যে এই দুইটা ধারা একটা অপরটার সাথে কম্বাইন্ড হয়ে যায়। তো পরবর্তীতে এই ধারাগুলোকে সামনে রেখে নানান সিলেবাসও প্রণয়ন করা হয়। তো দিল্লির সুলতানরা ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তো এই কারণে উপমহাদেশে শিক্ষা সংস্কৃতির প্রতি বিশেষ মনোযোগ এবং এই অঞ্চলের মুসলমান শিক্ষার মূল ভিত্তি হিসাবে দিল্লির সালতানাতের শিক্ষা ব্যবস্থাটাই বেশি বিবেচ্য এবং ধর্তব্য বলে প্রমাণিত হয়। তো দিল্লি সুলতানদের অধীনে যে সমস্ত মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল সে সময়ে, সেই মাদ্রাসাগুলো মুসলমানদের শিক্ষা ব্যবস্থার মূল কেন্দ্র হয়ে ওঠে ধীরে ধীরে। এই মাদ্রাসাগুলোর মধ্যে হাদিস, তাসাউফ, আরবি ব্যাকরণ, ফিক এগুলো পড়ানো হতো। তো বিশ্বের নানান দেশ থেকে এগুলো পড়ার জন্য এখানে ছাত্ররা আগমন করত। বিশেষ করে মধ্য এশিয়া থেকে অনেক মুহাজির ছাত্ররা এইখানে এসে পড়াশোনা করত, যার ফলে ভারতীয় উপমহাদেশের মুসলিম শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটে। তো উপমহাদেশে 1100 শতকে অর্থাৎ দিল্লির সালতানাত আমলের সময়কালে মাদ্রাসা এবং ইসলামী প্রতিষ্ঠানগুলো ধর্মচর্চার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। এইসব মাদ্রাসায় যা কিছু পড়ানো হতো, এটার মিডিয়ামটা ছিল আরবি মিডিয়ামে পড়ানো হইতো। তো এই আরবি মিডিয়ামে যে পড়াশোনাগুলো করানো হইতো, এগুলা কোনো আলিম ছাড়া বা ধর্মীয় জ্ঞানে পণ্ডিত ব্যক্তি ছাড়া পড়ানো এবং বোঝাটা খুব মুশকিল ছিল। তো উচ্চশিক্ষা হিসাবে এই বড় বড় মাদ্রাসাগুলোর মধ্যে কিছু নির্দিষ্ট বিষয় পড়ানো হতো, সেগুলো আমরা একটা একটা বলি। প্রথমত তাফসির পড়ানো হইতো, 2 নম্বরে হাদিস পড়ানো হইতো, 3 নম্বরে ফিকহ পড়ানো হইতো, 4 নম্বরে উসুল ফিক বা ফিকহের মূলনীতি পড়ানো হইতো, 5 নম্বরে ইলমুন নাহু পড়ানো হইতো, আরবি ব্যাকরণ শাস্ত্র যেটা, আরবি বাক্যের প্রকরণ শাস্ত্র যেটা। তারপরে 6 নম্বরে ইলমুস সরফ পড়ানো হইতো, 7 নম্বরে আরবি আদব বা সাহিত্য পড়ানো হইতো, 8 নম্বরে মান্তিক বা যুক্তিতর্ক পড়ানো হইতো, 9 নম্বরে তাসাউফ পড়ানো হইতো, তাসাউফ চর্চা করানো হইতো, এবং 10 নম্বরে ইলমুল কালাম পড়ানো হইতো বা কালাম শাস্ত্র পড়ানো হইতো। তো এই দিল্লির সুলতানদের সিলেবাস ছিল এটা। পরবর্তীতে সুলতান সিকান্দার লোদি ছিলেন প্রথম দিল্লির সুলতান যিনি উচ্চশিক্ষার সিলেবাসের মধ্যে কিছু নতুন বিষয় সংযোজন করেছিলেন। যেমন তার শাসন আমলে প্রায় 8টা তাফসির পড়ানো হয়তো, 8টা তাফসির সংযুক্ত হয় হায়ার স্টাডিজে, মুসলমানদের হায়ার স্টাডিজে 8টা তাফসির সংযুক্ত করা হয়। এছাড়াও তিনি মাকুলাতি কিছু ধারাও মানকুলাতি ধারার মধ্যে প্রবেশ করেন। যেমন তিনি যুক্তিবিদ্যা, দর্শন, তারপর হচ্ছে মান্তিকের মতো কিছু বিষয় তিনি এই মুসলমানদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আচ্ছা, এখন কথা হচ্ছে দিল্লি সালতানাতের সময় মুসলিম শিক্ষা ব্যবস্থাতে এইভাবে প্রচলন ছিল, কিন্তু আর্য বা হিন্দু সংস্কৃতির যে একটা সংস্কৃত ভাষার শিক্ষা ছিল এটাকেই চর্চা করা হইতো কিনা, যেহেতু একটা বড় একটা ধারা আসলে হিন্দুদেরও ধারা ছিল। তো সংস্কৃতর চর্চাও যে একেবারে করা হতো না তা কিন্তু নয়, সংস্কৃত চর্চাও তখন হতো। সংস্কৃত ভাষা ছিল দিল্লি সালতানাত আমলে যোগাযোগ এবং সাহিত্যের মাধ্যম হিসেবে ব্যবহৃত হওয়া আরেকটা উপকরণ। সংস্কৃতের উপরে যত একাডেমিক কাজ হয়েছে, সে একাডেমিক কাজগুলো থেকে বোঝা যায় যে সংস্কৃত শেখার জন্য সে সময়ে বিভিন্ন স্টেপ বাই স্টেপ কাজ করানো হইতো বা পড়ানো হইতো বা বিভিন্ন ধরনের ভূমিকা নেওয়া হয়েছিল তখন। তো দিল্লি সালতানাতের সময় মূলত সাহিত্য চর্চা আসলে পার্সিয়ানদের উত্থানের সাথে সাথে হয়েছিল। তো সুতরাং এই কারণে বোঝা যায় যে ফার্সি ভাষায় এখানে প্রাধান্য পাওয়াটা খুবই সামঞ্জস্যপূর্ণ। এই কারণে ফার্সি ভাষাটা পুরো উপমহাদেশে জুড়ে ছড়িয়ে পড়েছিল। তা আজও পর্যন্ত এখনো যে মাদ্রাসাগুলোর মধ্যে বা কওমি মাদ্রাসায় বা আমাদের মুসলিম সমাজের মধ্যে ফার্সি ভাষার একটা চর্চা আছে, এই চর্চাটা মূলত দিল্লির সুলতানি আমলে, যেহেতু আফগান শাসক বা অন্যান্য ইরানের শাসকরা এখানে এসে শাসন করেছিলেন, তাদের মাধ্যমটা যেহেতু ফার্সি ভাষা ছিল, তাই ফার্সির একটা প্রাধান্য ছিল বলে আমাদের সিলেবাসগুলোর মধ্যে তৎকালীন সময়ে যে ফার্সির প্রবেশ করানো হয়েছিল তা এখনো বহাল রয়ে গেছে। আচ্ছা, তবে ফার্সি ভাষা থাকলেও তখন কিন্তু সংস্কৃত ভাষাও অন্যতম একটা হাতিয়ার বা অন্যতম একটা মাধ্যম হিসেবে বিবেচনা হতো। তো যেমন সাইয়্যিদ সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ সংস্কৃত ভাষার একটা ঐতিহাসিক পটভূমি বর্ণনা করতে গিয়ে বলেছেন, সংস্কৃত গ্রন্থ যেটা ভারতীয় পণ্ডিতদের মাধ্যমে আরবের কাছে পৌঁছেছিল বা আরবরা এই সংস্কৃত ভাষার অনুবাদ করেছিল। তো এই কারণে মুসলমানদের মধ্যে কিন্তু সংস্কৃত ভাষার একটা পরিচয় আরব মুসলমানদের মধ্যেও ছিল। তো পরবর্তীতে যেমন
মানে একটা সংস্কৃত রচনা যেটা হচ্ছে আরবের অনুবাদ করেছিল, সেটা আরব অনুবাদ করে তারা আসিন্দ ওয়াল হিন্দ এই নামে একটা সংস্কৃত বইকেও তারা অনুবাদ করেছিল। তারপর হচ্ছে এবার আমরা আসি মুঘল সাম্রাজ্যের অধীনে যে শিক্ষা ব্যবস্থাটা হয়েছিল। মুঘল সাম্রাজ্যের অধীনে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? উপমহাদেশের ইতিহাস আমাদেরকে এটা একটা ধারণা দেয় যে মুঘল শাসন আমলে শিক্ষা জনগণের একটা উচ্চতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হতো। অর্থাৎ মুঘল শাসকরা মুসলমানদের শিক্ষা দীক্ষার প্রতি তাদের মুসলিম প্রজা ও জনগণের শিক্ষার ব্যাপারে যথেষ্ট কনসার্ন ছিলেন এবং এ নিয়ে তারা যথেষ্ট কাজও করতেন। এটার জন্য তারা আলাদা টিম গঠন করেছিলেন এবং সেই অনুযায়ী সিলেবাস প্রণয়ন করা হতো, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ভাতা দেওয়া হতো এবং রাষ্ট্রীয়ভাবে এই কার্যক্রম পরিচালনা করা হতো। প্রায় 1526 থেকে 1605 সাল পর্যন্ত মুঘল রাজবংশের সম্রাট জালালউদ্দিন আকবর বহু সংখ্যক এই স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং অনেক লাইব্রেরিও প্রতিষ্ঠা করেছিল বাদশাহ আকবর। তো মুঘল সাম্রাজ্যের উপরে যে সমস্ত রচনাগুলো প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে, এই রচনাগুলো থেকে একটা জিনিস বোঝা যায় যে আকবর শিক্ষা দীক্ষার প্রতি প্রাধান্য দিতেন। কিন্তু আকবরের মধ্যে আরেকটা বিষয় ছিল, সে হচ্ছে মুসলমান এবং হিন্দু ধর্মের মধ্যকার যে দিনই যে দূরত্ব, মানে দিনিয়াতের জায়গা থেকে যে একটা স্পষ্ট সীমারেখা, এই সীমারেখা আকবর সেটাকে খণ্ডন করে সে এদের মধ্যে একটা আন্তধর্ম তৈরি করার চেষ্টা করেছিল, যেটার নাম সে দিয়েছিল দ্বীন ইলাহি। তো এই আন্তধর্মীয় সম্প্রীতি প্রচার করা এবং ভ্রান্ত দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করার কারণে সে একটু বিতর্কিত হয়েছিল এবং এখনো সে বিতর্কিত, সম্রাট আকবর বিতর্কিত। এবং তবে সে যেটা করতে পেরেছিল, সে মুসলমান এবং হিন্দুদেরকে এক টেবিলে বসাইতে পারছিল এই দ্বীন ইলাহির নামে। তো যেমন পাকিস্তানের এক লেখক আছে, তার নাম হচ্ছে ইসমত রিয়াজউদ্দিন। তিনি বলেন যে আইনে আকবর বা আকবরের জীবন অনুসারী, মানে আকবরের জীবন গল্প যেটা আছে আর কি, আইনে আকবর অনুসারে বোঝা যায় যে জাহাঙ্গীরের সামলে সিন্ধুতে অবস্থিত ঠাট্টার কাছে প্রায় 52টা বিশ্ববিদ্যালয় ছিল, যেগুলো বাবর, আকবর এবং জাহাঙ্গীর মিলে তৈরি করেছিলেন। তো বাবরের যে আত্মজীবনী তুজুকি বাবর এবং জাহাঙ্গীরের যে আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীর, এগুলোর মধ্যে কিন্তু এই রেকর্ডগুলো পাওয়া যায়। তো এখানে 1641 সালে আগ্রায় একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে উচ্চমানের উচ্চ গবেষণা লব্ধ সেই সময়ে 24টা বই সংরক্ষিত ছিল। তারপর 1693 সালে আরো কিছু গ্রন্থ তাদের আমলে রচনা করা হয় বিভিন্ন বিষয়ের উপরে, গণিতের উপরে, কালামের উপরে, ফিকহের উপরে, হাদিসের উপরে, মেডিসিনের উপরে, বালাগাতের উপরে অনেকগুলো কিতাব আকবর, জাহাঙ্গীর, বাবর আমলে রচিত হয়েছিল। তো তারপর আমরা আওরঙ্গজেবের কথা তো জানি। আওরঙ্গজেবের আমলে তো তিনি তার তত্ত্বাবধানে একটা ফিকহের একটা পাণ্ডুলিপি তৈরি করিয়েছিলেন, যেটাকে আমরা ফতোয়া আলমগীর হিসেবে জানি। মোট কথা মুঘলরাও মুসলিম শিক্ষা ব্যবস্থায় তারা যথেষ্ট কনসার্ন ছিল এবং এ ব্যাপারে যারা যথেষ্ট ভালো ভূমিকাও রেখেছিল। তো এই মুঘলদের অধীনে আবার যে একটা প্রাতিষ্ঠানিক কার্যক্রম যেটা ছিল, তো এটা ছিল প্রাথমিক বা মাধ্যমিক স্তরের। বেশিরভাগ স্কুল কলেজ মুঘলরা নিজেরাই রক্ষণাবেক্ষণ করত, তবে অনেক প্রতিষ্ঠান সামাজিক দানের উপরও নির্ভরশীল ছিল। তো মুসলমানদের যে প্রাথমিক বিদ্যালয়গুলো ছিল সেগুলো মক্তব নামে পরিচিত ছিল এবং এই মক্তবগুলা স্থানীয় মসজিদ কেন্দ্রিক পরিচালিত হতো। তো এই মক্তবগুলোর মধ্যে ইসলামী শিক্ষার প্রাথমিক হাতেখড়ি, তারপরে কোরআন, তারপরে হচ্ছে ফিকহের হাতেখড়ি, এগুলো এই জায়গাগুলোর মধ্যে করানো হইতো। তারপর হচ্ছে মাদ্রাসাকে নামকরণ করা হয়তো, যেগুলো কলেজ লেভেলের ছিল, অর্থাৎ যেটা মাধ্যমিক লেভেলের ছিল, সেই মাধ্যমিক লেভেলটাকে তখনকার দিনে মাদ্রাসা নামকরণ করা হয়তো। তো এখন একটা প্রশ্ন আসে যে অমুসলিম শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য মুঘলরা কি ব্যবস্থা রেখেছিল? তো মুঘলরা কিন্তু অমুসলিমদের জন্য তারা ব্যবস্থা রেখেছিল, যেগুলোকে টোল, পাঠশালা ইত্যাদি বলা হয়তো তখনকার দিনে, এবং সেই জায়গাগুলোর মধ্যে মোটামুটি হিন্দু ধর্মীয় শাস্ত্রীয় পড়াশোনাগুলো করানো হয়তো। তো এখানে আরো কিছু গবেষণা ভিত্তিক জার্নাল প্রকাশিত হওয়ার ব্যাপারে মানে ইতিহাস থেকে বর্ণনা পাওয়া যায় যে সেই সময়ে মানে উইলিয়াম ডালরিম্পল তার দ্য লাস্ট মুঘল গ্রন্থে বর্ণনা করেছেন যে 1850 সালের সময়কালকে ইতিহাসে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ সেই সময়ে প্রায় 5টা বুদ্ধিবৃত্তিক এবং গবেষণা ভিত্তিক জার্নাল প্রকাশিত হয়েছিল এবং ফার্সি ও উর্দুতে 9টারও বেশি সংবাদপত্র সেই সময় প্রকাশিত হয়েছিল। ভারতের ইতিহাসে 18 শতক একটা আলোচিত নাম, 18 শতক, কারণ সেই সময় দিল্লির মধ্যে মাদ্রাসা রহিমিয়া প্রতিষ্ঠা করেছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একাধারে মাকুলাত মানকুলাত উভয় ধারার
মধ্যে ভারসাম্য বজায় রেখেছিলেন। তিনি তার মাদ্রাসায় রহিমিয়ার মধ্যে তাসাউফের 5টা গ্রন্থ পড়াইতেন, তারপরে ইলমুন নাহর 2টা কিতাব পড়াইতেন, যুক্তিবিদ্যার 2টা পড়াইতেন, জ্যোতির্বিদ্যার 2টা কিতাব পড়াইতেন এবং দর্শনের একটা বই তিনি সেখানে পড়াইতেন। তাহলে বোঝা গেল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির যে সিলেবাস ছিল সেই সিলেবাসটার মধ্যে মাকুলাত এবং মানকুলাত উভয় ধারাকে সংযুক্ত করে সমন্বিত করে মানে মুসলমানদের শিক্ষা দিকে ব্যাপক ভূমিকা রাখা হয়েছিল। তো 1800 শতকে শুধুমাত্র যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে তা না, সেই সময় ধর্মীয় মানুষের আধ্যাত্মিক চর্চার জন্য সংস্কারবাদী আন্দোলন চালু রাখার জন্য খানকাও প্রতিষ্ঠিত হয়েছিল এবং মাদ্রাসাগুলোর মতো এই খানকাগুলো সমান মর্যাদা লাভ করতো এবং এটার একটা ব্যাপক ভূমিকাও ছিল। কারণ খানকার মধ্যেও কিন্তু পড়াশোনা করানো হইতো, শুধু যে মাদ্রাসায় পড়াশোনা করা হয়তো তা না, বরং খানকার সাথে মাদ্রাসাগুলোর একটা ওতপ্রোত সম্পর্ক ছিল। যারা মাদ্রাসায় পড়াশোনা করতো তারা পরবর্তীতে খানকায় এসে নিজেদের আত্মশুদ্ধির জন্য একটা সময় ব্যয় করতো, বা খানকা থেকে তারা মাদ্রাসার পঠিত জ্ঞানকে কিভাবে সমাজে প্রচার করতে হবে এটার একটা শিক্ষা তারা খানকা থেকে নিত। তো তারপর হচ্ছে মাদ্রাসা ব্যবস্থার পাঠদানগুলো মুঘল আমলে এবং সুলতানি আমলে এমনভাবে তৈরি করা হয়েছিল যে বর্তমান সময়ের সাথে সেটার কোনো মিল নাই। বর্তমান সময়ে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে মাদ্রাসায় পড়ে সে কিছু জানবে না, সে সমাজের হুজুর শ্রেণী, সে মসজিদে চাকরি করবে, তারপর মাদ্রাসায় পড়াবে এবং তার সামাজিক রাষ্ট্রীয় কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ এখানে দেওয়া হচ্ছে না। উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার একটা কি বলা যায় মানে একটা খুব ডমিনেন্সির কারণে এই জায়গাগুলোতে একটা বড় একটা ফাটল সৃষ্টি হয়েছে, যেটা সেই সময় ছিল না। সেই সময় মাদ্রাসাগুলোর পাঠদান মাকুলাত মানকুলাতের সমন্বিত রূপটা এই জন্যই করা হয়েছিল যেন রাষ্ট্রের জন্য লোক তৈরি করা যায়, এই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করে রাষ্ট্রীয় সেবা যেন তারা দিতে পারে। তো এই অংশটাকে লোকজন আলিম ওলামা কাজী এই নামে চিনত। এমনকি পরবর্তী সময়ে এসে আবার উপনিবেশ সময়ের মধ্যেও পরবর্তীতে ফারঙ্গি মহল তারা দর্শন ইজামি প্রণয়ন করে। দর্শন ইজামের মধ্যে কিছু বিষয় পড়ানো হইতো। তো দর্শন ইজামের যে বিষয়গুলো পড়ানো হইতো এটা আমরা একটা একটা করে বলি। দর্শন ইজামে বালাগাতের 2টা কিতাব পড়ানো হইতো, একটা মুতাওয়াল আর একটা মুখতাসারুল মাআনি, যেটা এখনো পর্যন্ত পড়ানো হয় দর্শন ইজামিতে। অর্থাৎ দর্শন ইজামি বলতে আমরা এখন যেটা কই মাদ্রাসার বড় বড় মাদ্রাসাগুলোর মধ্যে যে নিসাবটা প্রচলিত, দারুল উলুম দেওবন্দ হাটাজারি এই মাদ্রাসাগুলোর মধ্যে যে নসাবটা প্রচলিত সেটাকে আমরা দর্শন ইজামি হিসেবে জানি। দর্শন ইজামি মূলত ফারাঙ্গি মহলে তৈরি করা একটা নিসাব ছিল, যেখানে মাকুলাত এবং মানকুলাতের সমন্বয় রাখা হলেও মানকুলাতকে বেশি প্রাধান্য দেওয়া হতো, মাকুলাতকে ততটা প্রাধান্য দেওয়া হতো না, যেটা পরবর্তীতে দারুল উলুম দেওবন্দ এবং উপমহাদেশের অন্যান্য কওমি ধারার মাদ্রাসাগুলো অ্যাডপ্ট করেছে। কিন্তু আবার আরেকটা ধারা ছিল যে ধারা মাকুলাতকে প্রাধান্য দিয়েছে, মানকুলাতকেও সঙ্গে নিয়েছে। আচ্ছা, 2 নম্বর যে কিতাবটা পড়ানো হইতো ফিকার 2টা কিতাব পড়ানো হইতো, একটা হেদায়া আর একটা ছিল শরহ বেকায়া। 3 নম্বরে পড়ানো হইতো হাদিসের সিয়াসিত্তার পাশাপাশি মিশকাতুল মাসাবিহ পড়ানো হইতো। তারপর গণিত পড়ানো হইতো, খুলাসাতুল হিসাব। কালাম পড়ানো হইতো, কালাম ছিল আকাইদে নাসাফি পড়া হইতো। তারপর শরহ মাওয়াকিফ পড়ানো হইতো। তারপর নাহু পড়ানো হইতো, নাহুর শরহ জামি, নাহুমির কাফিয়া, এই 3টা কিতাব সেই সময় পড়ানো হইতো। আচ্ছা, তারপর মান্তিকের মধ্যে পড়ানো হইতে 4টা কিতাব পড়া হইতো মান্তিকের তাহজিব, কুতবি, সুগরা, কুবরা, এই 4টা কিতাব মান্তিকের পড়ানো হইতো। তারপর তাফসিরের 2টা কিতাব পড়ানো হইতো, বাইজাফি এবং তাফসিরে জালালাইন পড়ানো হইতো সেই সময়ে। তারপরে 9 নম্বর উসুলুল ফিকহের 3টা কিতাব পড়ানো হইতো, মুআল্লামুস সুবুত, নুরুল আনোয়ার এবং উসুলুশ শাসি। তারপর এই পাঠ্যক্রমগুলোর মধ্যে যুক্তিবিদ্যা এবং ভাষাতত্ত্ব, তারপর দর্শনশাস্ত্র, এটার চেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল এই কিসের উপরে, মানকুলাতের উপরে, কোরআন হাদিসকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। এই বিষয়গুলো তো জোর দেওয়া হয়েছিল, তবে এর চেয়ে বেশি কোরআন হাদিস বা মানকুলাতি ধারার উপরে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল। আচ্ছা, এটা গেল দর্শন ইজামের আলাপ। তা আমরা এবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কিছু আলোচনায় ফিরে আসি। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে বলা চলে তিনি একজন মুসলিহ মুজাদ্দিদ ছিলেন। তো মুজাদ্দিদ কিভাবে ছিলেন? ভারতীয় ইতিহাসে 1702 সাল থেকে 1763 সালটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ইতিহাসের মূল সময়। তো তিনি শিক্ষাবিদ ছিলেন, একই সাথে সুফি ছিলেন, মুআল্লিম ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, তার মধ্যে বিপুল গুণাবলীর একটা সমন্বিত রূপ ছিল। তো তিনি যারা ভারতের আধুনিক মুসলমান যারা হয়ে গিয়েছিল উপনিবেশিকের খপ্পরে পড়ে এবং ইংরেজ শিক্ষা ব্যবস্থার কারণে যারা আধুনিক হয়ে গিয়েছিল, তারা
এবং ভারতের যারা অনমনীয় এবং রক্ষণশীল যারা মুসলমান ছিল, যারা এই ইংরেজদের কাছে কোনোভাবে মাথা নত করে নাই, তাদের মধ্যে তিনি একটা মুসলমানদের মধ্যে একটা সমন্বিত ঐক্য গড়ে তোলার জন্য তিনি একটা নতুন সংস্কার আন্দোলন শুরু করেছিলেন। এবং এই সংস্কার আন্দোলন তার সমাজ চিন্তা এটা প্রকাশিত হয়েছে হজ্জাতুল্লাহ বালিগা কিতাবের মধ্যে। তার এই বুদ্ধিবৃত্তি এবং চিন্তার ছাপটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। তো ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার মধ্যে ইংরেজি ভাষার যে একটা প্রাধান্য দেওয়া হয়েছিল, তো এই ইংরেজি ভাষাটা মুসলমানরা গ্রহণ করতে তৈরি ছিল না, কারণ তারা এইসব প্রতিষ্ঠানকে বর্জন করেছিল। তো ফলে তারা মাকুলাতি ধারার থেকে খুব দূরে সরতে থাকে মুসলমানরা। তো এটার ফলপ্রসূতা খুব একটা ভালো ছিল না। তো ভালো না হওয়ার কারণে শাহুল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন যে ইসলাম তো একটা মধ্যপন্থী ধর্ম, ইসলামে তো বাড়াবাড়িও নাই ছাড়াছাড়িও নাই। এখন যদি আমরা এইভাবে সবকিছু বর্জন করে ছেড়ে দেই তাহলে একটা বড়সড় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা আছে। তিনি কি করেন, মানে বুঝাতে চান যে দেখেন, আরবি এবং ফার্সি ব্যতীত অন্য ভাষা শিখাটা কোনো ইসলামিক ব্যাপার নয়, অথবা ফার্সি ভাষায় যদি আমরা ভালো করে শিখি তাহলে আরবিকে বর্জন করার মতো যে খারাপ দৃশ্য দেখা দিচ্ছে তাও কিন্তু না। তো এইসব বিষয়ের কারণে তার এই চিন্তাধারার ফলস্বরূপ পরবর্তীতে দারুল উলুম দেওবন্দের মতো একটা বড় মাদ্রাসা গড়ে ওঠে, যেটা তার চিন্তারই ফসল বলা চলে, যেটা মাদ্রাসায় রহিমিয়া এবং ফারঙ্গি মহল দুইটা নেশাবকে একত্রিত করে দারুল উলুম দেওবন্দের নেশাব তৈরি করা হয়েছিল। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রসঙ্গে আসি, সেটা 1707 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগীরের মৃত্যু হলে 1757 সালে এসে সিরাজউদ্দৌলার পতনের পরে উপমহাদেশে মুসলিম শাসন শেষ হয়ে গেছিল। তো এশিয়া এবং আফ্রিকার অন্যান্য উপমহাদেশে একই রকম ঘটনা ঘটেছে, যেখানে মুসলমান শাসকরা শাসন করেছিল, কিন্তু একটা পর্যায়ে এসে নানান গাদ্দারি এবং উপনিবেশিকতার কারণে মুসলমানরা নিজেদের শাসনকে কি হয়েছিল, হাতছাড়া করে ফেলেছিল। তো যার কারণে এইখানে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা খুব একটা এগিয়ে যেতে পারেনি, একটা পর্যায়ে পিছিয়ে পড়ার উপক্রম হয়ে গিয়েছিল। তো যার কারণে ভারতীয় উপমহাদেশের এটার ফলাফল আমরা দেখতে পাই। 1757 সালে যখন সিরাজউদ্দৌলার পতন ঘটে পলাশির প্রান্তরে, তখন ব্রিটিশ উপনিবেশিকদের শাসন শুরু হয়। তো তারা তাদের অধীনে শিক্ষা ব্যবস্থা কায়েম করে। তো তাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল সেটা আমরা কোনো একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলার আগে একটা পয়েন্ট আমাদের মাথায় থাকা উচিত। কোনো একটা রাষ্ট্রের যে শিক্ষাগত শ্রেণী থাকে বা যে সিলেবাস মেনটেন করা হয় একটা রাষ্ট্রের মধ্যে, এই সিলেবাসটা এমন হইতে হয় যেন সিলেবাসটা নিয়ে জনগণ গর্ব করতে পারে যে আমাদের শিক্ষা ব্যবস্থা এতটা উন্নত। তো এই দিক থেকে হিসাব করলে এই শিক্ষা এবং উপমহাদেশের দৃষ্টিকোণ থেকে 1800 এবং 19 শতকে ইসলামের শিক্ষা ব্যবস্থা এবং ইসলামের প্রতিষ্ঠান ব্যবস্থা যেটা ছিল, এটা মুসলমানদের জন্য যথেষ্ট গৌরব এবং তাদের অগ্রগতির কারণ ছিল। তো ব্রিটিশরা মুঘল আমলের যে পুরনো শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে তারা বাদ দিয়ে ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার আদলে পরিবর্তন করে নতুন একটা শিক্ষা কার্যক্রম তারা প্রণয়ন করেছিল, যা সাধারণ লোকজনকে চাকরি পেতে, সরকারি চাকরি করার জন্য ইংরেজি ভাষা জানা বাধ্যতামূলক হিসেবে কি করে, অবস্থান তৈরি করে। আচ্ছা, তো ব্রিটিশরা এই অঞ্চলের মধ্যে প্রায় 200 বছর শাসন করছে। তো তারা প্রথমে 100 বছর খুব অশান্তি এবং সংকটে কাটাইছে। এই সময়টা তারা উপমহাদেশের অঞ্চলগুলো দখল করার জন্য তাদেরকে অনেকগুলো ফ্রন্টে একসাথে লড়াই করা লাগছে। তো দ্বিতীয় শতবছরে তারা নিজেদের উপনিবেশে শিক্ষাগত কিছু কাজ করে। তো ব্রিটিশরা 1858 থেকে 1900 সালের মধ্যে শিক্ষাগত, প্রশাসনিক এবং রাজনৈতিক অগ্রগতির একটা একটা ধারা তারা পরিবর্তন করে। তো তারা প্রতিটা প্রতিষ্ঠানে মুঘলদের আমলের যে শিক্ষা ব্যবস্থার বা মুঘলদের আমলের যে অফিসিয়াল ভাষা ছিল ফার্সি ভাষা, তারা এই পরবর্তী 100 বছরের মধ্যে ফার্সি ভাষার পাশাপাশি অথবা ফার্সি ভাষার উপরে ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়ার মতো একটা কাজ তারা করতে সক্ষম হয়। তো ভারতীয় উপমহাদেশে ইংরেজদের বা ব্রিটিশদের উপনিবেশিক শাসনটা আসলে মুসলমানদের জন্য বা ভারতীয় উপমহাদেশে সামগ্রিকভাবে জনগণের জন্য একটা অন্ধকার যুগ ছিল। এবং এটা বেশিরভাগ ব্রিটিশ ইতিহাসবিদরাও স্বীকার করে যে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা বা উপনিবেশিক শাসকরা এখনো পর্যন্ত একটা শক্তিশালী প্রভাবক হিসেবে রয়ে গেছে, যারা ভারত উপমহাদেশের যে দেশগুলো আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এদেরকে নিজেদের মতো করে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারতেছে না।
এখনো পর্যন্ত আমাদের কাছে উপনিবেশিক যে কালচার, ইংরেজি ভাষা, তাদের মতো এটিকেটস, তাদের মতো ম্যানার এবং ব্রিটিশ ল অনুযায়ী আমরা এখনো চলতেছি। আমাদের নিজস্ব কোনো আইন, নিজস্ব কোনো এটিকেটস, নিজস্ব কোনো ম্যানার আমরা তৈরি করতে পারতেছি না। তো এটা হচ্ছে একটা এই কারণের, মানে এটা কেন, প্রধান কারণ হচ্ছে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে তারা মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল এবং মুম্বাইয়ে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। তো এখানে লন্ডনের স্টাইলে শিক্ষা দেওয়া হতো, যার কারণে এখানকার যারা পড়াশোনা করেছিল তারাই তো সমাজের মূল মানুষ হিসেবে বিবেচিত হতো। তো তারা হচ্ছে এখান থেকে শিক্ষাবিদ্যাগুলাই তাদের সমাজের মধ্যে প্রচলন ঘটিয়েছিল, যার কারণে মানুষরা ব্রিটিশদের আদলে নিজেদেরকে পরিবর্তন করতে শুরু করে। তো এই বিশ্ববিদ্যালয়গুলো মূলত প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালের বিদ্রোহের পরে। ইংরেজরা বুঝতে পেরেছিল যে 1857 সালের বিদ্রোহের পরে তারা বুঝতে পারলো যে এই অঞ্চলের মানুষকে যদি বিদ্রোহ থেকে থামাইতে হয় এবং তাদেরকে যদি আমাদের অনুগত করতে হয়, তাহলে তাদের মগজকে ধোলাই করতে হবে এবং তাদের ব্রেইনে কি করতে হবে, ইংরেজদেরকে ঢুকাই দিতে হবে। তাহলে তারা আর বিদ্রোহ করবে না, তারা আমাদের অনুগত দাস হয়ে থাকবে এবং আমাদের কৃষ্টি, আমাদের কালচারকে তারা অ্যাডপ্ট করা শুরু করবে। এই দিক দিকগুলো লক্ষ্য করে তারা হচ্ছে 1857 সালের পরে তাদের আদলে, তাদের সিলেবাসের আদলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল কলেজ তারা প্রতিষ্ঠা করা শুরু করে। খোদ আলিয়া মাদ্রাসা পর্যন্ত তারা প্রতিষ্ঠা করেছিল নিজেদের আদলে এবং তারা মূলত তাদেরই দাতব্য সংস্থার মাধ্যমে তারা এই মাদ্রাসাগুলোকে পরিচালনা করত, যেন কি করা যায়, মুসলমানদের মধ্যেও তাদের নিজেদের প্রভাব সৃষ্টি করা যায়। তো শিক্ষার ক্ষেত্রে, মুসলমানদের শিক্ষার ক্ষেত্রে আর কি, উপমহাদেশে মুঘল আমলের শাসন আমলের শিক্ষা ব্যবস্থাটাকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং অগ্রবর্তী হিসাবে ধারণা করা হয়। কিন্তু মুঘল আমলের পতনের পর থেকে এটা হ্রাস পাওয়া শুরু করে। শেষ পর্যন্ত বক্সারের যুদ্ধ জয়ের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উপমহাদেশে নিজেদের সামগ্রিক ক্ষমতায়নের দিকে এগিয়ে যায়। তারা শিক্ষা, দীক্ষা, সামাজিক এবং প্রশাসনগত দিক থেকে এগিয়ে যাওয়া শুরু করে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা কোড অফ ডিরেক্টরস যারা ছিল, যারা পরিচালক ছিল, তারা ভারতীয় মুসলমানদেরকে শিক্ষিত করতে চায় নাই, কারণ তাদের উদ্দেশ্য ছিল যে এই দেশকে, এই অঞ্চলকে লুটেপুটে খাওয়া, শোষণ করা। তারা চেয়েছিল আফ্রিকার মতো এখান থেকেও তারা জিনিসপত্র নিয়ে গিয়ে তাদের দেশকে সাজাবে। তো এই জন্য তারা খুব বেশি একটা ভারতকে অগ্রসর করাটা তারা চায় নাই। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বারবার কি করেছিল, এই মানে ব্রিটিশ পার্লামেন্টকে তাগাদা দিয়ে তৎকালীন ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার দিকে কিছুটা মনোযোগ দিতে বাধ্য করেছিল। যদিও ডিরেক্টররা সেটা চায় না, কিন্তু মানে কোম্পানি চাইছিল যে তাদেরকে কি করা হোক, এই দেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার দিকে উন্নতি দেওয়া হোক। তো ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার ইতিহাসটা 1813 থেকে 1835 সাল পর্যন্ত যে সময়, এই সময়ে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ সময়। এটা একটা গুরুত্বপূর্ণ বহন করে, কারণ এই সময়টাকে চার্টার অ্যাক্ট বলা হয়। তো চার্টার অ্যাক্ট 1813 বলা হয়ে থাকে এটাকে। দক্ষিণ এশিয়া ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠাতা চার্লস গ্রান্ট রাজনৈতিক ও ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে উপমহাদেশে পশ্চিমা শিক্ষা ব্যবস্থার প্রসার করতে এই চার্টার উপস্থাপন করেছিল। প্রায় 20 বছর ধরে সফল প্রচেষ্টার পরে ব্রিটিশ পার্লামেন্ট 1813 সালে তার বিল অনুমোদন করে এবং আইনটা ব্রিটিশ ভারতে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। তো ভারতের শিক্ষা ব্যবস্থার বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের যে বাধ্যবাধকতা, তো এটা সফলভাবে প্রমাণিত হয় কখন, যখন হচ্ছে 1715 সালে সেন্ট মেরিস চ্যারিটি স্কুল প্রতিষ্ঠিত হয়। এই সেন্ট মেরিস স্কুল কিন্তু এখন সারা দেশের বিভিন্ন জায়গায় আছে। একইভাবে 1781 সালে আরবি ভাষা শেখানোর জন্য কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় এবং 1791 সালে একটা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয়, যেখানে সাহিত্য এবং হিন্দু আইন পড়ানো হইতো। অর্থাৎ ইংরেজরা এই সময়গুলোতে তারা মুসলমানদেরকেও বুঝ দেওয়ার জন্য, হিন্দুদেরকেও বুঝ দেওয়ার জন্য এবং সাধারণ মানুষের জন্য তারা 3টা জিনিস প্রতিষ্ঠা করে, একই সাথে 3 টাইপের বিদ্যালয় প্রতিষ্ঠা করে। তো ধীরে ধীরে আসলে খ্রিস্টান যাজকরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ইংরেজি মাধ্যমের প্রচার শুরু করার জন্য চাপ দেওয়া শুরু করে, কারণ তাদের প্রতিষ্ঠিত আরবি বা ফার্সি ভাষার মাধ্যম খুব একটা সফল প্রমাণিত হয় না। ইংরেজরা যে আরবি আর ফার্সি শিখাইয়ে তাদেরকে অনুভূত করবে, এটার চেয়ে ইংরেজি শিখাইয়ে কি করা, মানে প্রভাবিত করা, মানুষকে প্রভাবিত করাটাই খুব বেশি ফলপ্রসূ বলে প্রমাণিত হয়েছিল। তো যার কারণে মিশনারি প্রপাগান্ডা স্টার্ট হয় এবং মিশনারিরা এই দেশগুলোর মধ্যে, এই অঞ্চলগুলোর মধ্যে তারা হচ্ছে তাদের নিজেদের শিক্ষা ব্যবস্থা, তাদের নিজেদের বোধ বুদ্ধি চিন্তাধারার প্রচার করা শুরু করে। তো ভারতীয় জনগণের মধ্যে সাহিত্য এবং জ্ঞান বিজ্ঞান প্রচারের নামে প্রচার করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট বাজেট হিসেবে 1 লক্ষ টাকা অনুমোদন করেছিল। কিন্তু
সালের মধ্যে এই বাজেট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়া হয়নি। 1823 থেকে 1833 সাল পর্যন্ত ভারতের শিক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হয়ে উঠছিল ইংরেজি ভাষা বেশি বেশি প্রচার করা এবং ইংরেজি ভাষা শেখানো। কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এত লোক নিয়ে দেশে আসে নাই, তো তারা এই দেশের লোক দিয়ে নিজেদের কাজগুলো করাইতো। এখন এই দেশের লোক দিয়ে নিজেদের কাজ করাতে হলে তাদের ইংরেজি ভাষা জানা কেরানির প্রয়োজন ছিল, ইংরেজি ভাষা জানা লোক প্রয়োজন ছিল। এই কারণে তারা এই দেশের মানুষকে ইংরেজি ভাষা শেখানোর প্রচুর চেষ্টা করতো এবং তাদেরকে ইংলিশ পাশ্চাত্য কৃষ্টি কালচারগুলো শেখানোর চেষ্টা করতো, যেন তারা ইংরেজি ভাষা শিখে তাদের গোলামি করতে পারে। যে এই কারণে মূলত তৎকালীন সময়ে দেওবন্দি বা আরো যে ধারাগুলো আলিম দ্বারা ইংরেজি ভাষার বিরোধিতা করেছিলেন, এটা মূলত ভাষা হিসেবে বিরোধিতা করেন নাই। এই বিরোধিতাটা মূলত ছিল ব্রিটিশ কৃষ্টি কালচার শেখানোর জন্য যে একটা প্রচেষ্টা শুরু হয়েছিল, এই প্রচেষ্টার প্রাথমিক প্রতিবন্ধকতা হিসেবে তারা ভাষার বিরোধিতা করেছিলেন। আচ্ছা, তো পরবর্তীতে শিক্ষা ও পরিচালনার মাধ্যম কি ইংরেজি হবে কিনা, এটা নিয়ে একটা বড়সড় বিতর্ক পরিণত হয়ে যায়, মানে ওই দশকটা। তো এই সময় তাদের মধ্যে নানান ভাগ হয়ে যায়। এলফিনস্টোন এবং চার্লস ট্রেভেলিয়ান ইংরেজির পক্ষে ছিল, এই দুই লোক ইংরেজির পক্ষে ছিল। অপরদিকে এইচ.টি. প্রিন্সেস এবং ডাক্তার এইচ.এইচ. উইলসন চেয়েছিলেন ফার্সি এবং আরবি ভাষা হোক ভারতের শিক্ষা ব্যবস্থার মাধ্যম। তো রাজা রামমোহন রায় এলফিনস্টোন এবং চার্লসকে সমর্থন করেন, অর্থাৎ রাজা রামমোহন ছিল ইংরেজির পক্ষে। আচ্ছা, তারপর হচ্ছে এই এডুকেশন অ্যান্ড পাবলিক ইনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান লর্ড ম্যাকাউলি 1835 সালে শিক্ষার মাধ্যম যেন ইংরেজি করা হয়, এটার পক্ষে সে একটা বক্তব্য রাখে। তো ভারতের এই গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিক 1835 সালের মার্চ মাসে লর্ড ম্যাকাউলির বক্তব্যকে অনুমোদন দেয়, অর্থাৎ তার প্রস্তাবকে অনুমোদন দেয়। তো লর্ড ম্যাকাউলির প্রস্তাব ছিল যে ব্রিটিশ সরকার ইউরোপীয় সাহিত্য এবং পাশ্চাত্য সংস্কৃতি প্রচারের পক্ষে। তো সাধারণ ভারতীয়দের মধ্যে যদি ইংরেজি ভাষা শেখানো হয় তাহলে এই উদ্দেশ্য পূরণ হবে। ইংরেজি ভাষা শেখানো ছাড়া ব্রিটিশ কৃষ্টি কালচার প্রচার করার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা ইংরেজি ভাষা না শিখলে কি হবে না, পূরণ হবে না। তো ম্যাকাউলি তার প্রস্তাবের মধ্যে আরো উল্লেখ করেছিল যে ব্রিটিশ সরকারকে উচ্চ এবং মধ্যবিত্তদের প্রতি লক্ষ্য রাখতে হবে, কারণ গরিব তো গরিবের কিছু যায় আসে না, গরিবকে মারলেও যে কথা, না মারলেও সেই কথা, তাদেরকে টাকা পয়সা দিলে তারা কথাবার্তা শুনবে। কিন্তু গরিব উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের মধ্যে কিছুটা বোধ বুদ্ধি থাকে, তারা দেশ জগৎ এসব নিয়ে ভাবে। সুতরাং তাদের আত্মসংস্কার যদি করা যায়, তাদেরকে যদি ইংরেজ বানানো যায়, তাদের মধ্যে যদি অনুপ্রবেশ তত্ত্ব ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে একজন শিক্ষিত সাধারণ ভারতীয় ব্রিটিশ সরকারের জন্য অনেক কাজে আসবে। কারণ সে কেবল তার মতামত এবং নৈতিকতার জায়গাতেই ইংরেজ হবে না, বরং নিম্নবিত্ত যারা গরিব আছে তাদেরকেও শোষণ করার জন্য এবং তাদেরকে ইংরেজদের পক্ষে আনার জন্য একটা মৌলিক শক্তি হিসেবে বিবেচিত হবে, যেটা সেই সময়কার ইংরেজ জমিদাররা করেছিল। জমিদাররা নিজেদের ছেলে মেয়েদেরকে ইংরেজি শেখাইতো, নিজেরাও ইংরেজি শিখতো, ইংরেজ পালতো, ইংরেজদের গোলামি করতো এবং ইংরেজদের পক্ষ হয়ে তারা গরিব হিন্দু, গরিব প্রজা এবং জনগণকে কি করতো, তারা নির্যাতন করতো ইংরেজদের পক্ষে আনার জন্য। তো অনেক সময় অনেক বিপ্লবী আন্দোলন একমাত্র এদের গোলাম, ইংরেজদের গোলাম, ইংরেজি শিক্ষিত রাজাদের প্রভাবের কারণে বা বাধার কারণে বাধাগ্রস্ত হয়েছিল। আচ্ছা, তো এবার এই সময়টাতে কি হয়েছিল, 1835 থেকে 1839 সাল, মাত্র এই কয় বছরের মধ্যে 14 বছরের মধ্যে প্রায় 23টা স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, ইংরেজরা প্রতিষ্ঠা করেছিল। উত্তর পশ্চিম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর জেমস থমাসন গ্রাম শিক্ষার বিষয়ে একটা নতুন পরিকল্পনা শুরু করে। সে হচ্ছে এই কি করে, মানে ছোট ছোট গ্রামগুলোর উপর একটা কর বসায় এবং এইখান থেকে করগুলো নিয়ে সে হচ্ছে ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করে। 1835 সালে উইলিয়াম বেন্টিক কলকাতা একটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে। তারপর হচ্ছে এই ইংরেজি শিক্ষাকে মাধ্যম হিসেবে প্রচার করার জন্য ভারতের শিক্ষা ব্যবস্থাটাকে নতুনভাবে সাজানো হয়েছিল। উপমহাদেশে ইংরেজি সাহিত্যের বিকাশ একজন সাধারণ ভারতীয় জীবনকে পরিবর্তন করতে শুরু করেছিল, যার ফলে ভারতীয়দের মনে পাশ্চাত্য দর্শন এবং ধারণা ভারতীয় মানসিকতার উপরে গভীর প্রভাব বিস্তার করে। ফলে ভারতীয় যে রক্ষণশীল চিন্তাধারা, ধর্মীয় মনোভাব, এটা আস্তে আস্তে দূর হয়ে এখানে লিবারেল একটা জায়গা আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হয়ে যায়। 1854 সালে এসে স্যার চার্লস উড ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করার জন্য ব্রিটিশ পার্লামেন্টে সুপারিশ করে এবং তার সুপারিশগুলোকে বলা হয় ম্যাগনা কার্টা। তো মানে ম্যাগনা কার্টা না, সরি, সেটা হচ্ছে উডস ডিসপ্যাচ অফ 1854। তো ভারতের ইংরেজি মাধ্যমের শিক্ষার ম্যাগনা কার্টা। তো ম্যাগনা কার্টা অনুযায়ী ভারতে একটা বিশ্ববিদ্যালয়, একটা অ্যাংলো ভার্নাকুলার স্কুল
এবং একটা সরকারি কলেজ প্রতিষ্ঠার জন্য সুপারিশ করা হয়। তো এই প্রস্তাবনায় ভারতের নারী শিক্ষার জন্য সুপারিশ করা হয়েছিল। এটা শুধুমাত্র তার এই প্রস্তাবটা শিক্ষাক্ষেত্রে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে নাই, বরং উপমহাদেশের সকল প্রদেশে জনশিক্ষা বিভাগ গঠনের জন্য সুপারিশ করা হয়েছিল। 1855 সালের মধ্যেই সমস্ত ভারতীয় প্রদেশে পাবলিক ইনস্ট্রাকশন বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল। মাদ্রাস এবং বোম্বের বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়েছিল। এসব বিশ্ববিদ্যালয়ে সাধারণত ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি করাতো এবং পরীক্ষার পরে ডিগ্রি প্রদান করতো, সার্টিফিকেট দিত। তো তারপর হচ্ছে মেয়েদের জন্য সরকারি অনুদানে ব্রিটিশরা স্কুলের প্রতিষ্ঠা করে, কিন্তু সেখানে হচ্ছে যারা পড়াবে তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া হতো না, যার কারণে তারা ভালো ইংরেজি পারতো না, ফলে পুরোটাই একটা জগা খিচুড়িতে পরিণত হয়েছিল। তো তারপর হচ্ছে 1600 শতকের শেষ দিকে ভারত এবং পাক উপমহাদেশের একটা ট্র্যাজেডির সূচনা বলা চলে 1600 উপমহাদেশের শেষ দিকটা। কারণ ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে তারা এখানে এসেছিল বাণিজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে। তারা এই দেশ শাসন করার উদ্দেশ্যে আসে নাই, তারা কেবলমাত্র মুক্ত বাণিজ্য শুরু করতে চেয়েছিল। কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছিল যে এই অঞ্চলের সামগ্রিক এবং রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব যদি তারা লাভ করতে পারে তাহলে তারা এই অঞ্চল থেকে প্রচুর সুবিধা লাভ করতে পারবে। তো তারা এই দিকগুলোকে লক্ষ্য করে মূলত এইখানে হচ্ছে তারা উপমহাদেশ জুড়ে বাণিজ্য সংক্রান্ত নানান কার্যক্রম ছড়িয়ে দেয়, নতুন নতুন কারখানা খোলে এবং এই কারখানাগুলোতে তারা প্রচুর ভারতীয়দেরকে ভালো বেতন এবং দৈনিক মজুরি দিয়ে নিয়োগও করেছিল। তো এইসব করে তারা মূলত ভারতীয় জনগণের মধ্যে যে একটা দরিদ্র অংশ ছিল সেই দরিদ্র অংশের মানসিকতায় পরিবর্তন আনতে চায়। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ক্যাপ্টেন হকিন্সকে ভারতীয় উপমহাদেশে নিযুক্ত করে তখন বড় বড় কয়েকটা রাজনৈতিক পরিবর্তন ঘটে। তো কোম্পানি এই রাজনৈতিক পরিবর্তনগুলো এই উপমহাদেশের এই অঞ্চলের সম্পদগুলো ভোগ করার জন্য তারা এটা চেয়েছিল। তো তারা হচ্ছে আমরা শুরুতেই বলেছিলাম ভারতীয় জনগণকে শিক্ষিত করার মতো ন্যূনতম আগ্রহ তাদের মধ্যে ছিল না। তারা চায় নাই যে স্থানীয় জনগণ শিক্ষক হোক, কারণ ভেবেছিল যদি স্থানীয় জনগণ শিক্ষিত হয় তাহলে তারা ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে আওয়াজ তুলবে। তো কিন্তু ওদিকে আবার খ্রিস্টান মিশনারিরা ব্রিটিশদেরকে চাপ দিচ্ছিল যে এই অঞ্চলের মধ্যে শিক্ষা ব্যবস্থা কায়েম করা হোক এবং শিক্ষিত হওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হোক। তো এই চাপে পড়ে মূলত তারা উপমহাদেশের শিক্ষা খাতে মনোযোগ দেয়। তো 1600 থেকে 1698 সাল পর্যন্ত এমন একটা সময় ছিল যখন পুরা বিশ্বজুড়ে অর্থনৈতিক যুদ্ধ চলতেছিল। তো এই সময়ে নিজেদের অঞ্চলকে শক্তিশালী করার জন্য বিশ্বের বেশিরভাগ দেশকে তাদের বাণিজ্য যোগাযোগ জোরদার করতে চেষ্টা চালিত হয়েছিল। তো এই বিষয়টাকে সামনে রেখে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম পর্যায়ে নারাজ থাকলেও বা নাখোশ থাকলেও তারা পরবর্তীতে আস্তে আস্তে ভারতীয়দের শিক্ষার দিকে একটু মনোযোগ দেয়। এখন শিক্ষিত লোকজন যদি আবার বিদ্রোহ করে এ বয়ে তারা আবার তাদের নিজেদের সেনাবাহিনীতে ভারতীয় লোকদেরকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া শুরু করে। 1698 থেকে 1764 সাল পর্যন্ত তারা হচ্ছে আবার নতুন বাজার খুঁজতে শুরু করে যে কোথায় আবার নতুন করে ব্যবসা শুরু করা যায়। তো এই সময় নতুন বাজার বা নতুন ব্যবসা শুরু করার জন্য জনবলের প্রয়োজন ছিল, তাই তারা নেক্সট জেনারেশন যারা ছিল তাদেরকেও এই ভারতীয় যারা নৌকর চাকর তাদের ছিল বা তাদের চাকরি যারা করতো তাদের ছেলে মেয়েদেরকেও তারা ব্রিটিশ শিক্ষা দেওয়াটা শুরু করে। তো সেখানেও তারা তাদেরকে ইংরেজি শেখানোর মাধ্যমে পাশ্চাত্য ধারার প্রতি আস্তে আস্তে তাদেরকে মুগ্ধ করা শুরু করে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি জানতো যে আসলে এই অঞ্চলের রাজনৈতিক দখল বজায় রাখার একমাত্র উপায় হলো এই এলাকার এই অঞ্চলের সাংস্কৃতিক এবং ধর্মীয় যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধটাকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলা। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1835 সাল থেকে 1854 সাল পর্যন্ত কিছু সাধারণ ভারতীয়কে তাদের কেরানি কর্মী হিসেবে ব্যবহার করার জন্য শিক্ষিত করা শুরু করে। তো ইংরেজি ভাষা শিক্ষার মাধ্যম হওয়ার কারণে অধিকাংশ মুসলমান তখন শিক্ষা গ্রহণে অনীহা প্রকাশ করে। তো এমনকি ব্রিটিশ পার্লামেন্টও উপমহাদেশে শিক্ষার প্রসারের জন্য বিশেষ তহবিলও বরাদ্দ করেছিল। তারপরেও মুসলমানরা এই শিক্ষার প্রতি তেমন খুব একটা আগ্রহী ছিল না, কারণ তারা জানতো যে মুসলমানদের মূল্যবোধকে ধ্বংস করার জন্য মূলত এই শিক্ষা ব্যবস্থার আমদানি করা হচ্ছে। তো তারা হচ্ছে খ্রিস্টানরা কি করেছিল, তারা খ্রিস্টানদের জন্য কিছু স্কুল চালু করেছিল। তো এইভাবে তারা হচ্ছে সারা দেশে সারা উপমহাদেশ জুড়ে তারা কিছু উচ্চমানের প্রতিষ্ঠান চালানো শুরু করে, যেগুলো দিয়ে তারা সবার সন্তানদেরকে আকৃষ্ট করছিল সেখানে ভর্তি করানোর জন্য। অবশেষে 1765 সালে বাংলা প্রদেশের উপরে যখন ব্রিটিশদের দখল প্রতিষ্ঠিত হয় এবং 1799 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র ভারতের উপরে অধিকার প্রতিষ্ঠা করে। তো এখন
কোম্পানি ততদিনে একটা বড় শক্তিতে পরিণত হয়ে গিয়েছিল। তারা ভারতের স্থানীয় প্রশাসনকে পরিপূর্ণ একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তো সেই সময়ে মুসলমানদের এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যেখানে আরবি ভাষা শেখানোর মাধ্যম ছিল। তো তখন জেনারেল ওয়ারেন হেস্টিংস মুসলিম বুদ্ধিজীবীদের আবেদনে 1871 সালে কলকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে। এই মাদ্রাসাটাই হচ্ছে কলকাতা আলিয়া নামে পরিচিত, এবং এই মাদ্রাসা আরবি ফার্সি ভাষা শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো, এবং সেখানে মোহামেডান আইনও পড়ানো হতো। তো এইটাকে পরবর্তীতে মোহামেডান কলেজ হিসেবেও নামকরণ করা হয়। তো এই কলেজ ভবনের জন্য ওয়ারেন হেস্টিংস প্রায় 57,745 টাকা কি দিয়েছিল, দান করেছিল, এবং বাংলার সরকার এই কলেজের জন্য 29,000 টাকা মূল্যের কিছু জমিও বরাদ্দ করেছিল। এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মূলত আদালতের জন্য কিছু কর্মকর্তা তৈরি করা। আবার ওদিকে খ্রিস্টান মিশনারিদের মূল লক্ষ্য ছিল যে তাদের নিজস্ব ধর্ম প্রচার করা। তো তারা হচ্ছে নতুন প্রতিশ্রুতি স্কুল কলেজগুলোতে পাশ্চাত্য ধারণা এবং নিজেদের বিকৃত চিন্তা মতবাদ তারা অনুপ্রবেশ করাতে শুরু করে। তো যার কারণে মুসলমানরা ব্রিটিশ পার্লামেন্টের তীব্র বিরোধিতা করে কি করে নিজেদের জন্য আলাদা তহবিল নিয়ে কি করে মানে মুসলমানদের প্রতিষ্ঠান পরিচালনা করা শুরু করে। তো এই কারণে যেন পশ্চিমা শিক্ষা পদ্ধতি থেকে তারা বেঁচে থাকতে পারে এবং মুসলমানের ছেলে মেয়েদেরকে তারা ইসলামের শিক্ষা দিতে পারে, এদিক থেকে মুসলমান অভিজাত শ্রেণী এবং আলেম ওলামা শ্রেণী ভূমিকাটা নেয়। ব্রিটিশরা আবার মুসলমানদের পাশাপাশি হিন্দুদেরকেও শিক্ষা দীক্ষার প্রতি মনোযোগী করে তুলতে চেষ্টা করে। তারা বেনারসে একটা হচ্ছে হিন্দু সংস্কৃতি কলেজ প্রতিষ্ঠা করে, যেখানে ইংরেজিও পড়াইতো। তো আবার এটা মূলত হিন্দু পণ্ডিতদের ষড়যন্ত্রের ফল ছিল। তারপর হচ্ছে আবার সারা দেশের মুসলমানরা কিন্তু ম্যাকাউলির প্রস্তাবের বিরোধিতা করতেছিল। আমরা একটু আগে ম্যাকাউলির কথা বলে এসেছি, কারণ ম্যাকাউলি ইংরেজের পক্ষে ছিল, ইংরেজি ভাষার পক্ষে, মাধ্যমকে ইংরেজি বানানোর পক্ষে সে জোরদার প্রচেষ্টা চালিয়েছিল। তো এই কারণে মুসলমানরা মনে করতেছিল যে ইংরেজি ভাষাটা মূলত তাদের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। তো মুসলমানরা এই পদ্ধতি বর্জন করার জন্য কি করে জোরদার দাবি উত্থাপন করে। তো তাদের মনে হচ্ছিল যে তাদের ধর্মকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। তো ফলস্বরূপ ধর্মীয় মতবাদ সম্পর্কে উইলিয়াম বেন্টিং এর নীতি মুসলিম সম্প্রদায়কে কিছুটা সমর্থন এবং স্বস্তি দেয়। তো এখন সব মিলিয়ে তো কি করা হলো, শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো, কিন্তু এই শিক্ষা ব্যবস্থার প্রতি মুসলমানদের প্রতিক্রিয়া ছিল তীব্র বিরোধিতা সম্পন্ন। কারণ তারা মনে করতো ইংরেজি ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করলে মুসলমানদের ধর্ম এবং নৈতিক মূল্যবোধ ক্ষুণ্ণ হয়ে যাবে। তো এজন্য তারা প্রতিবাদ স্বরূপ এই আধুনিক শিক্ষা বয়কটের সিদ্ধান্ত নেয়। তো এই বয়কট তাদেরকে ব্রিটিশদের অধীনে ভালো চাকরি পাওয়া থেকে বঞ্চিত করে, যে চাকরিগুলো পরবর্তীতে হিন্দুরা বাগিয়ে নেয়। শেষ পর্যন্ত মুসলমানরা কি করে, শেষ পর্যন্ত ব্যবসা বাণিজ্য, ছোটখাটো টুকটাক রুটি বিক্রি করা বা মাখন বিক্রি করা বা এই ধরনের ছোটখাটো ব্যবসায় নামতে বাধ্য হয়, কারণ সরকারি সব চাকরি ছিল হিন্দুদের দখলে এবং হিন্দুরা এইভাবে তাদের চাকরিগুলোকে বাগিয়ে নিয়েছিল। তো মুসলমানদের এই অনমনীয় আচরণটা তাদেরকে শিক্ষায় ভারতের অন্যান্য সম্প্রদায় থেকে, বিশেষ করে হিন্দুদের থেকে আধুনিক শিক্ষা একটু পিছিয়ে রাখলেও কিন্তু মুসলমানরা সেই সময় অন্যদিকে এগিয়েছিল। তো মুসলমানদের মূলত তখন দুইটা ধারা ছিল। একটা ধারা ছিল হচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলের, যারা আধুনিক শিক্ষা ও পাশ্চাত্য বিজ্ঞানের পক্ষে ছিল, কিন্তু উত্তর ভারতের মুসলমানরা পশ্চিমা শিক্ষার প্রবল বিরোধী ছিল। তো পরবর্তীতে হচ্ছে এইসব দিক বিবেচনা করে পরবর্তীতে 1857 সালের বিপ্লব পরবর্তী সময়ে মুসলমানদের কিছু আলাদা প্রতিষ্ঠান গড়ে উঠে, মুসলমানদের কিছু মাদ্রাসা গড়ে উঠে। আমরা এখন সেই দিকে যাচ্ছি। তো 1857 সালে বিপ্লবটা কেমন হয়েছিল? 1857 সালে বিপ্লবের পরবর্তী সময়ে কিছু মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তবে শিক্ষার প্রচার এবং প্রসারে উপমহাদেশের মুসলিম শাসকদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বিদ্যমান ইতিহাসে। তো মুসলিম শাসন আমলেও তো প্রতিষ্ঠা হয়েছিল, পাশাপাশি মুসলমানরা নিজেদের প্রচেষ্টায় কিছু উচ্চমানের প্রতিষ্ঠান ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। এর মধ্যে হচ্ছে জামিয়া রহমানিয়া আলিগড়, দারুল উলুম দেওবন্দ, দারুসালাম উমেরাবাদ, ইসলামিয়া কলেজ মালাপ্পুরম, মাদ্রাসা বাকিয়াতুস সালিহাত, AMU জামিয়া নিজামিয়া হায়দ্রাবাদ, UP মাদ্রাসা আলিয়া আরবি কলেজ, রওজাতুল উলুম আরবি কলেজ, নদওয়াতুল উলামা লখনৌ, জামিয়া মিল্লিয়া ইসলামিয়া কলকাতা মাদ্রাসা, মাদ্রাসা ইসলামিয়া শামসুল হুদা এবং আরো অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, যেগুলো উপমহাদেশের শিক্ষা বিস্তারে মুসলমানরা যে শিক্ষার প্রতি আগ্রহী ছিল সেই জিনিসটা ফুটিয়ে তোলে। এই মাদ্রাসাগুলো থেকে বোঝা যায় যে মুসলমানরা শিক্ষা দীক্ষার প্রতি অনাগ্রহী ছিল না, তারা ইংরেজ শিক্ষার প্রতি অনাগ্রহী ছিল। ইংরেজদের পাশ্চাত্য সংস্কৃতি, কৃষ্টি কালচার কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রতি মুসলমানরা আগ্রহী ছিল না, কিন্তু নিজেদের শিক্ষা ব্যবস্থার প্রতি মুসলমানরা যথেষ্ট আগ্রহী এবং তারা যথেষ্ট ইচ্ছুকও ছিল। আচ্ছা, তো 1857 সালের যুদ্ধের পরে মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন।
দারুল উলুম দেওবন্দের ইতিহাস বিস্তৃত, সেই ইতিহাস আমরা যদি আমার রচিত যে বইটা আছে মুসলিম শিক্ষা ব্যবস্থা, এটা যদি আপনারা পড়েন তাহলে সেইখানে আপনারা এই বিষয়ে বিস্তারিত পাবেন। তো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পরে এটার মূল উদ্দেশ্য ছিল উপমহাদেশের ইসলামী শিক্ষার প্রকৃত চেতনাটা ছড়িয়ে দেওয়া। ব্রিটিশরা উপমহাদেশের সমস্ত পুরাতন মাদ্রাসাগুলোর যে অর্থনৈতিক সাহায্য ছিল সেটাকে তারা এক প্রকার লুণ্ঠন করে সেগুলোকে দুর্বল করে ভেঙে দিয়েছিল। তো সুতরাং দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা ভারতীয় উপমহাদেশের মুসলমান সম্প্রদায়ের জন্য একটা নতুন আশার আলো হিসাবে প্রমাণিত হয়েছিল। তো দারুল উলুম দেওবন্দ সেই সময়ের একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান এবং একমাত্র একছত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছিল। দারুল উলুম দেওবন্দের ইসলামী জ্ঞান ও শিক্ষার প্রচার শুধুমাত্র ভারত উপমহাদেশে নয়, বরং চীন, ইয়েমেন, ইরাক, নেপাল, আফগানিস্তান, আফ্রিকা, বার্মার মতো বিশ্বের অন্যান্য স্থান থেকেও বিপুল সংখ্যক শিক্ষার্থীকে দেওবন্দে আসার প্রতি আকৃষ্ট করেছিল। এরপর আবার দারুল উলুম দেওবন্দের পরে নদওয়াতুল উলামা প্রতিষ্ঠিত হয়। তো এটা মাকুলাত এবং মানকুলাত উভয় ধারাকে সমন্বিত করার একটা মহাকাব্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল। তো মাদ্রাসাটা মূলত নদওয়াতুল উলামার বার্ষিক সমিতির বার্ষিক সবার একটা এজেন্ডা ছিল, একটা রেজুলেশন ছিল যে একটা জামিয়া প্রতিষ্ঠা করা। তো নদওয়াতুল উলামাকে ভারতীয় উপমহাদেশ জুড়ে ইসলামী শিক্ষা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অন্যতম একটা অসামান্য প্রতিষ্ঠান হিসেবে বলা হয়ে থাকে এবং মাওলানা শিবলি নোমানের তত্ত্বাবধানে মাদ্রাসাটা কেবল উপমহাদেশে নয় বরং অন্যান্য মুসলিম দেশেও অনেক খ্যাতি অর্জন করেছিল। তো এই মাদ্রাসা এখনো পর্যন্ত গবেষণা ও বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে এখনো পর্যন্ত স্বীকৃত এবং এখনো পর্যন্ত যথেষ্ট মানুষের মনোযোগ আকর্ষণ করে। মেধাবী এবং যোগ্য যে সমস্ত ছাত্ররা এই মাদ্রাসা থেকে বেরিয়েছে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় সুনাম কুড়িয়েছে। সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি যখন দারুল উলুম নদওয়াতুল উলামার দায়িত্ব গ্রহণ করেন, তিনি এই মাদ্রাসাটা যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্য অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান। এই মাদ্রাসার উন্নয়নে তার কাজ এখনো পর্যন্ত ইতিহাস মনে রেখেছে। এরপর আবার আরেকটা প্রতিষ্ঠান গড়ে উঠে উল্লেখযোগ্য, দারুল উলুম দেওবন্দ নদওয়াতুল উলামা। আরেকটা ছিল কি আলিগড় মুসলিম ইনস্টিটিউট। তো ভারতীয় উপমহাদেশে এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়টা একটা নতুন অনুপ্রেরণা ছিল। তো এটা ছিল মূলত আধুনিক শিক্ষা এবং শাস্ত্রীয় শিক্ষার একটা সংমিশ্রণ। তো এটা পরবর্তীতে মুসলমানদের মধ্যে চাকরি না পাওয়ার যে একটা হীনমন্যতা ছিল, এই হীনমন্যতাটা দূর করতে সাহায্য করছে। যদিও তারা ইংরেজি স্কুল বর্জন করে মুসলমানরা একটু বিপদে পড়েছিল, সেই বিপদটা আলিগড় কাটিয়ে দেয়। তো আলিগড় অসংখ্য বিখ্যাত মুসলিম নেতা এবং শিক্ষাবিদের জন্ম দিয়েছে। আলিগড়ের ব্যাপারে যদিও বা কিছু কিছু মন্তব্য আছে, কিন্তু দারুল উলুম দেওবন্দ মোটা দাগে আলিগড়ের বিরোধী ছিলেন না। তারপর আরেকটা হচ্ছে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, যেটা উপমহাদেশের দুইটা বড় বড় আন্দোলনের ফলাফল। তো এই আন্দোলনটা হচ্ছে একটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের কারণে উপমহাদেশিক বিরোধী স্বাধীনতা আন্দোলন এবং ব্রিটিশ শাসন থেকে উপমহাদেশের স্বাধীনতার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল সেটা। আর একটা হচ্ছে খেলাফত আন্দোলন। এই দুই আন্দোলনের প্রচেষ্টার ফলাফল ছিল হচ্ছে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, যেটা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির একটা বড় অবদান এবং বড়সড় একটা প্রচেষ্টার ফলে এই মাদ্রাসাটা জামিয়া মিল্লিয়াটা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে যদিও এটা একটা ইউনিভার্সিটির রূপ পেয়েছে, কিন্তু এটা মূলত আলিগড়ের মতোই লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। তো দেশভাগ যখন হয় তখন জামিয়া মিল্লিয়া থেকে প্রায় 7 লাখ টাকা বই তারা কি করে হারিয়ে যায়। তো সেই সময় হচ্ছে যদিও এত বিশৃঙ্খল একটা পরিস্থিতি ছিল, দাঙ্গা হাঙ্গামা চলতেছিল, তারপরেও জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার পড়াশোনা যথেষ্ট স্বাভাবিকভাবে বহাল ছিল। তো জামিয়া মিল্লিয়া ইসলামিয়া সেই সময়ে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে যথেষ্ট ভূমিকাও রেখেছিল। তো মূলত বলা যায় নদওয়া, দেওবন্দ, আলিগড় এবং জামিয়া মিল্লিয়া ইসলামী আধুনিক যেসব শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম ও ইসলাম শিক্ষার প্রচারে কাজ করেছে, এদের মধ্যে এই 4টা প্রতিষ্ঠানের ভূমিকা বিশেষ করে উল্লেখযোগ্য। এরপরে দক্ষিণ ভারতে মাওলানা শাহ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা বাকিয়াতুস সালিহাত প্রতিষ্ঠা করেন। এটাও তার একটা আন্দোলনের কঠোর প্রচেষ্টার ফলাফল ছিল। এই মাদ্রাসাও অনেক বুদ্ধিজীবী আলেম তৈরি করে, যারা দক্ষিণ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে ইসলাম এবং ইসলামী শিক্ষার প্রচার প্রসার ঘটানোর জন্য ছড়িয়ে পড়েন। তো দক্ষিণ ভারতীয় উপমহাদেশে আলিমদের ইসলামী শিক্ষা প্রচারের চেষ্টাও ফলপ্রসূ প্রণয়িত হয়েছিল তখন যখন কেরালায় অসংখ্য আরবি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তো ব্রিটিশ শাসন আমলে এত বিপুল সংখ্যক ইসলামী প্রতিষ্ঠান গড়ে ওঠা থেকে বোঝা যায় যে মুসলমানরা বুঝতে পেরেছিল উপমহাদেশে ব্রিটিশ শাসকের বা উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসন যদি দূর করতে হয় তাহলে তাদেরকে সুশিক্ষিত হতে হবে এবং মাকুলাত ও মানকুলাত আধুনিক এবং দ্বীনি ধারার শিক্ষার সমন্বয় যদি তারা করতে পারে তাহলে তারা হচ্ছে রাজনৈতিকভাবে তারা মুক্তি পাবে।
তো এই দিক থেকে মিলিয়ে এই শিক্ষা ব্যবস্থাগুলো প্রতিষ্ঠিত হয়। তো এখানে একটা নাম আর একটা বেশি একটু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সৈয়দ আহমদ খানের নাম, যাকে আমরা স্যার সৈয়দ আহমদ খান নামে জানি। তো সৈয়দ আহমদ খান হচ্ছে 1871 থেকে 1898 সাল তার যে সময়টা, এই সময়ের একজন প্রখ্যাত শিক্ষাবিদ হিসেবে পরিচিত পায়। তো সে বুঝতে পেরেছিল যে ভারতের মুসলমানরা যদি আধুনিক শিক্ষা বর্জন করে তবে হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়ের তুলনায় তারা পিছিয়ে যাবে। তো তখন সৈয়দ আহমদ খান কি করে, আধুনিক এবং শাস্ত্রীয় শিক্ষার সমন্বয় ঘটিয়ে একটা অ্যাংলো মোহাম্মদ ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করে। তো কলেজটিকে সেই সময়ের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হইতো। এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল রক্ষণশীল মুসলমানদেরকে আধুনিক শিক্ষার দিকে নিয়ে আসা, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে চায় না এবং ব্রিটিশ কারিকুলামকে যারা বর্জন করে তাদেরকে আধুনিক শিক্ষার প্রতি আগ্রহী করে তোলাই উদ্দেশ্য ছিল ওরিয়েন্টাল কলেজের। আচ্ছা, তো তবে অবশ্য 1800 শতকের শেষ দিকে ভারতীয় উপমহাদেশের আস্তে আস্তে এই যে অনমনীয় নীতি এটা একটু পরিবর্তন হইতে শুরু করে। তো সৈয়দ আহমদ খান এবং মির্জা আবু তালেব লান্দানির যে ইসলাম এবং ইসলামী যে ধারণা, এই ধারণাগুলো তারা সমাজে সাবলীলভাবে তুলে ধরতে সক্ষম হয়। ফলে যে সমস্ত ভারতীয় মুসলমানরা আধুনিক শিক্ষা বর্জন করেছিল তারা আবারও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শুরু করে। তো সৈয়দ আহমদ খানের আর্থসামাজিক কর্মকাণ্ডকে যদিও উপেক্ষা করা যায় না, ইসলামী শিক্ষার পক্ষে তার লেখাগুলা মুসলমানদের দুই প্রজন্মকে আধুনিক এবং ধ্রুপদী যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেছিল। কিন্তু সৈয়দ আহমদ খানের ব্যক্তিগত কিছু অধ্যয়ন এবং ব্যক্তিগত কিছু নীতি সে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং ছড়িয়ে দিয়েছেও বটে। এইসব কারণে তিনি আবার দেওবন্দি আলিমদের কঠোর সমালোচনার সম্মুখীন হন এবং এই সমালোচনাগুলো অবশ্যই যৌক্তিক ছিল। এগুলো সৈয়দ আহমদ খানের কিছু ভুল এবং বিকৃতি ছিল, যে এইসব কাজ তিনি করেছিলেন যা মুসলমানদের জন্য পরবর্তীতে খুব একটা ফলপ্রসূ ফলাফল বয়ে আনেনি। তো এই যে সমস্ত আলিমরা আবার কতক আলিম আবার সৈয়দ আহমদ খানের শিক্ষা ব্যবস্থাটারই সমালোচনা করেছিল, কারণ তারা মনে করতেন যে আধুনিক শিক্ষা বর্জন অব্যাহত রাখলে উপমহাদেশের মুসলমানদের উন্নয়ন এবং শিক্ষা কি হবে, শিক্ষা থেকে তারা বঞ্চিত হবে। তো তৎকালীন অনেক ওলামাদের মতে ইংরেজি ছিল দোজকের ভাষা এবং পাশ্চাত্য শিক্ষা ছিল দোজকের পাসপোর্ট, তারা এটা মনে করতেন। এই কারণে তারা হচ্ছে সৈয়দ আহমদ খানের কঠিন বিরোধিতাও করতেন। তারপরে আরেকজনের নাম উল্লেখযোগ্য, তিনি হচ্ছেন আব্দুর রহমান দাহারি। এই আব্দুর রহমান দাহারি ছিল আরেক মুসলিম পণ্ডিত, যে হচ্ছে পাশ্চাত্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষার পক্ষে একটা বই লিখেছিল। তো এবং এই বইয়ের মধ্যে সে ইংরেজি ভাষা শিক্ষা যে মোটামুটি বাধ্যতামূলক এবং সময়ের প্রয়োজন, এটার পক্ষে সে একটা জোর দেয়। তো সৈয়দ আহমদ খানের প্রতি ইংরেজদের একটা সফট কর্নার ছিল। কেন ছিল? কারণ 1857 সালের বিদ্রোহের সময় সৈয়দ আহমদ খান অনেক ইংরেজকে সাহায্য করেছিল, তাদেরকে আত্মগোপন করতে সাহায্য করেছিল। তো এইভাবে তিনি উপমহাদেশে ইউরোপীয়দের আস্থা অর্জন করতে সক্ষম হয়। তো ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসকদের সহায়তায় একটা শিক্ষামূলক আন্দোলন শুরু করার পরে তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তো এই সময়ের মধ্যে তার যে পুস্তিকা, এটা ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার উপরে জোরও দেয়। তো ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে তার ভূমিকা উপেক্ষা করা যায় না। 1864 সালে সে একটা সায়েন্টিফিক সোসাইটির একটা সভা হয়, এই সভার মধ্যে মুসলমানদেরকে পাশ্চাত্য শিক্ষার প্রতি উৎসাহিত করে। সৈয়দ আহমদ খান পাঞ্জাবে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু হিন্দুদের তীব্র বিরোধিতার কারণে এই প্রতিষ্ঠানটা হয় নাই। হিন্দুরা চাচ্ছিল হিন্দি ভাষা বিশ্ববিদ্যালয়। পরে 1800 শতকের শেষ দিকে তিনি হচ্ছে সৈয়দ আহমদ খান আলিগড় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে একটা রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু এই সংগঠনটিও তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। পরে 1868 সালে ব্রিটিশ সরকার শিক্ষার উদ্দেশ্যে ইউরোপে যেতে ইচ্ছুক ভারতীয়দেরকে আর্থিক সহায়তা দিলে সৈয়দ আহমদ খান ইংল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো সৈয়দ আহমদ খান ইংল্যান্ডে অবস্থানকালে কেমব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করার পরে ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যবেক্ষণ করেন। 1870 সালে ভারতে ফেরার পথে তিনি হচ্ছে তার প্রতিষ্ঠিত মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল যে কলেজটা ছিল, সেই কলেজের শিক্ষা ব্যবস্থায় নতুন একটা পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় তিনি। তারপরে অর্থাৎ যেটা ইংল্যান্ড থেকে দেখে এসেছিল, মানে ইংরেজ শিক্ষা ব্যবস্থার সাথে একটা তাল মিলাতে চাচ্ছিল। পরে 1876 সালে বিচার বিভাগ থেকে তিনি হচ্ছে অবসর গ্রহণ করেন। 1920 সালে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তো স্যার সৈয়দ আহমদ খান 1892 সালে কিছু ধর্মীয় কাজ করার চেষ্টা করেছিল। ধর্মীয় কাজ বলতে একটা তাফসির লিখেছিল, যেটাকে সাধারণত আমরা তিনি যে তাফসিরটা করেছিলেন সেটাকে তাফসির বিররাই করেছিলেন বলতে গেলে, মানে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা দিয়েছিলেন এবং তিনি কোরআনিস্ট ফিতনায়ও ব্যাপক ভূমিকা রাখেন। তো মোট কথা তার প্রাথমিক যে চিন্তাধারা
তার চিন্তাধারা কিছু কাজকর্ম যদি প্রশংসিত হয়ও তার পরবর্তী কার্যক্রমগুলো অবশ্যই প্রশ্নবিদ্ধ ছিল, এবং মুসলমানদেরকে ইংরেজ বানানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় সৈয়দ আহমদ খানের ভূমিকা যে ছিল না এ কথা বলা যায় না, বরং তিনি তার এই কাজের জন্য কঠোরভাবে সমালোচিত হয়েছিলেন এই তাফসির লেখা বা ভুল ভ্রান্তির কারণে। তো তার সময়কার উলামায়ে কেরাম বলছিলেন যে এই কাজে ওনার অভিজ্ঞতা নাই, এই কাজে ওনার হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো পরে হচ্ছে সৈয়দ আহমদ খান 1898 সালে মৃত্যুবরণ করে। উপমহাদেশে আধুনিক শিক্ষার প্রবর্তক হিসেবে তার আগ্রহ থাকা সত্ত্বেও একজন মুসলিম শিক্ষাবিদ হিসেবে যে উদ্দেশ্য আমরা তার কাছে কামনা করি বা যে উদ্দেশ্য তার মানে লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল, এটা তিনি পৌঁছতে পারেননি বলেই আমাদের ধারণা, আমরা এটা মনে করি। তো এই পর্যন্ত মূলত হচ্ছে ভারতীয় উপমহাদেশের আর্য অবস্থা থেকে শুরু করে ব্রিটিশ অবস্থা পর্যন্ত শিক্ষা ব্যবস্থা একটা রূপ আমরা বর্ণনা করলাম। তো এর পরবর্তীতে আরেকটা ধারা, যেটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হোক বা এই বাংলায় পরবর্তীতে স্বাধীনতা পরবর্তী সময়ে বা দেশভাগের পূর্ববর্তী সময়ে, দেশভাগ পরবর্তী সময়ে মুসলিম শিক্ষা ব্যবস্থার যে বিস্তার ঘটেছিল সেটার একটা একাডেমিক আলাদা একটা ধারা আছে, আমরা সেই আলোচনায় যাচ্ছি না। আজকের মতো আমরা এখানে শেষ করছি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।